কবি আসাদ চৌধুরীর একটা বিখ্যাত কবিতা আছে, তখন সত্যি মানুষ ছিলাম। মুক্তিযুদ্ধের উপরে লেখা এই কবিতাটার কয়েকটা লাইন হচ্ছে এরকম: নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল নদীর জলে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল এ কথাকে ভাববে, শিং কই মাছ থাবা হাঁকায়, ফোসে মাছের ফনা, কুকুর বিড়াল রুখে দাঁড়ায়, জলে বালির কণা। তো এই যে উনি ৭১কে বর্ণনা করতে গিয়ে এতগুলো মেটাফোরকে নিয়ে আসতেছেন। দেখা যাচ্ছে কুকুর বিড়াল চিৎকার করে উঠতেছে, মরা মানুষ জেগে উঠতেছে। এইভাবে করে মুক্তিযুদ্ধকে দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টিতে হয়তো আমরা খুব বেশি লিটারেচারকে পাবো না। মুক্তিযুদ্ধকে দেখা হয়েছে মাত্র ৯ মাস আগে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, জুলাই অভ্যুত্থান। তো এই জুলাই অভ্যুত্থানকে আমরা অনেকটাই এই ৯ মাসেই হারায় ফেলতে শুরু করছি। কিন্তু আমার দৃষ্টিতে আমি এমন একটা লোককে চিনি যিনি রন্ধ্রে রন্ধ্রে জুলাইকে বুঝতে পারেন, দেখতে পারেন। মানুষের জায়গা থেকে জুলাইয়ের যেই অবস্থান, কোন জায়গা থেকে শত শত হাজার হাজার মানুষ গুলির সামনে চলে গেল, সেই বিষয়টাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছেন এমন একজন মানুষের সাথে আজকে কথা বলবো। আজকে পোস্টে আমাদের সাথে আছেন লেখক ও গবেষক পুলিন বক্সী। পুলিনদা, আপনাকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ আরিফ। আপনাকে অনেক বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে যেই গণ অভ্যুত্থানটা আমাদের চর্মচক্ষে দেখার একটা অভিজ্ঞতা হলো, এটা তো একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। কখনো কোনোদিন ভাবতে পারি নাই যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটবে, আমার জীবদ্দশায় ঘটবে এবং আমি এটা দেখে যাব। আমাদের দেশের খুব বিখ্যাত একজন তাত্ত্বিক বদরুদ্দিন উমর, উনি বলতেছেন যে গত ৫০-৬০ বছরের ইতিহাসে উপমহাদেশে এর থেকে বড় অভ্যুত্থান ঘটে নাই। আপনি বিশেষ করে এই অভ্যুত্থানে সাধারণ গণমানুষের অংশগ্রহণ, ছাত্র জনতার অংশগ্রহণকে বলতেছেন ইনসানুল কামিল হয়ে ওঠা, মানুষ যে মানুষের নিজের সীমানাকে পার হয়ে দেখা। আমি আসলে এই জায়গাটাতে একটু বুঝতে চাই প্রথমেই আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। পাঠক যারা আছে তাদের জন্য আর কি বলতেছি, বা যারা দেখবে তাদের জন্য বলতেছি। টিভি শো হিসেবে কথা বলতে গেলে আমার জন্য একটু না, এটা খুবই ইনফর্মাল, আমি কথা বলতে চাইতেছি। তো যার ফলে আরিফ, তোর সাথে তো আমার রিলেশন অনেক আগে থেকে, তোর সাথে তুই একটা সম্পর্ক আছে, আমি ওইভাবেই কিন্তু ট্রিট করতে চাই। তো সেই জায়গা থেকে আর কি, আমি তো বেসিক্যালি সুফি ঐতিহ্য নিয়ে অনেক দিন ধরেই আমি পড়াশোনা করি আর কি। একজন সুফি ঐতিহ্যের পূর্ণাঙ্গ চর্চাকারী আমি বলবো না, কিন্তু এটা নিয়ে আমি মানে পাঠের মধ্যে দিয়ে যাই আর কি, বা চেষ্টা করি। জুলাই এটাকে আমি ইভেন্ট হিসেবেই দেখতে চাচ্ছি, কোনো সন্দেহ নেই। ইভেন্ট হিসেবে দেখতে যাচ্ছি, মুহূর্ত হিসেবে দেখতে যাচ্ছি, এবং দেখছি আমার ব্যক্তিগত জার্নি থেকে, মানে তত্ত্বীয় জায়গা থেকে না। একটা আছে তত্ত্বীয় জায়গা, বই পুস্তকে আছে, সেই তত্ত্বায়ন করা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা। দুই রকম জিনিস। সুফি ঐতিহ্যে খুব বড় একটা, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, সেটা ইবনুল আরাবির আলাপে আছে, বা অন্যান্য ইভেন আমাদের ইকবালের আলাপে আছে, রুমির আলাপে আছে, মৌলানা জালালউদ্দিন রুমি। নট অনলি দ্যাট, ওয়েস্টের যাকে আমি সুফি বইলা ট্রিট করি, ফ্রেডরিক নিচ্ছে, ওনার আলাপেও ইনসানুল কামিল শব্দ আছে, অন্য নামে আছে, উবারম্যানস। তো এই আলাপে আছে, সেটাকে আমরা কেউ সুপারম্যান বলি, কেউ উবারম্যান বলি, কেউ অতিমানব বলি, এরকম নানা জায়গা থেকে বলি আর কি। আসলে কোনো ইভেন্ট, এরকম ইভেন্ট, সেটা ৪৭ হোক, ৭১ হোক, ইভেন ফরাসি বিপ্লব হোক, রাশিয়ান সোভিয়েত ইউনিয়ন, যেটা আমরা বলশেভিক আন্দোলন বলি, যেটাই হোক, যে ঘটনাই ঘটুক, এগুলো কখনো ইন এ সেন্স যদি আমরা হিউম্যান বর্ডারের মধ্য থেকে চিন্তা করি, এটা কখনোই সম্ভব না। এই টাইপ ইভেন্ট ২৪-এর জুলাই যে ইভেন্ট, এই ইভেন্টটা হিউম্যান বর্ডারের মধ্যে থাকলে আসলে এটা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। কারণ ব্যক্তি আমি পুলিন বক্সী, ব্যক্তি তুই আরিফ, যদি হিউম্যান স্ট্রাকচারের মধ্যে থাকি, বা হিউম্যান বা মানুষের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমার কাছে আমার শরীরে বেদনা লাগে, আমার স্ত্রীর জন্য বা মার জন্য অথবা সন্তানের জন্য আমার কান্দন আসে, অথবা আমার ছেলের ক্ষেত্রে যদি বলি, তার কি গার্লফ্রেন্ডের জন্য তার খারাপ লাগা আসে, তার মার জন্য তার খারাপ লাগা আসে, অথবা তার বাবার জন্য তার খারাপ লাগা আসে, অথবা তার ঘরে তার যে ছোট ভাই আছে অথবা ছোট বোন আছে, কিংবা তার যে ছোট বিড়ালটা আছে,
যদি আমরা হিউম্যান নেচারকে হিসেব করি তাহলে এগুলোর জন্য তার কান্দা আসবে। মানে সে এগুলো থেকে সরে যেতে পারে কখন? যখন সে এই যে স্ট্রাকচার, মানুষের যে স্ট্রাকচার, মানবীয়তার যে সীমা, এই সীমাকে যখন অতিক্রম করতে পারে, দ্যাটস আই স ইন জুলাই। ওকে, এই জিনিসটাই আমি দেখছি জুলাইয়ের মধ্যে। একটা ছেলে এসে কিভাবে বুক পেতে দিচ্ছে, তার মধ্যে যদি চিন্তা থাকতো বুক পাতলে আমাকে গুলি করবে পুলিশ, তো তার যে ভয়ের সীমা, তার যে ভয়ের মানে হিউম্যান যদি স্ট্রাকচার থাকতো তাহলে তার মধ্যে ভয়ের সীমা থাকতো, যে তার গুলি করে মরে যাব, মরে গেলে আমার মা কানবে, আমি কানবো, আমার কি হবে, আমি কি করবো রে। তাহলে এই সীমা থেকে সে সরে গিয়ে কিন্তু বুক চিতায় দাঁড়াইছে। শুধু তাই না, উত্তরাতে আমি দেখছি যে 3-4 জন ছেলে ওখানে পুলিশ টিয়ার শেল মারতেছে, গুলি মারতেছে, ফায়ারিং করতেছে। তারা 3-4টা ছেলে সিম্পলি একটা টিন নিল, ওখানে একটা আছে কি বলে ওটাকে, পেট্রোল পাম্প আছে, ওখান থেকে টিন খুললে নিয়ে আস্তে আস্তে 3-4টা ছেলে এই টিনগুলো নিয়ে আগাচ্ছে। টিনগুলো নিয়ে আগায় তারা টিনের ওখানে টিনের উল্টা পাশে দাঁড়াচ্ছে, ওখানে ইট ভাঙা আছে, ইট মারতেছে আর ওদিক ধরে ফায়ারিং করতেছে। আশপাশে কেউ নেই, আমরা দূর থেকে দেখতেছি। আমি একজন ভীতু মানুষ, আমি একজন সিম্পল আরবান মিডল ক্লাস নাগরিক, আমি ওদেরকে দেখতে চেয়েছে। ওদিক থেকে ফায়ারিং হচ্ছে, এদিক থেকে সে এই শেল্টারে দাঁড়ায় সে গুলি করতেছে, সে ঢিল মারতেছে। এটা কখন কিভাবে সম্ভব হতে পারে? একটা টিন বুলেটের সামনে কিভাবে সে প্রোটেস্ট হইতে পারে না। এই কথা অর্থ হইলো সে তখন, আমরা যে মনুষ্য যে ভাবনা বা মনুষ্য যে চিন্তা, সেই স্বাভাবিক চিন্তা থেকে আমরা বিয়ন্ড দ্য বর্ডার গেছি। যে জিনিসটা সুফিরা এই যে এটা একটা মুহূর্তের উৎপাদন। ওই তরুণদের, আমার ছেলের বা তোর ভাতিজার অথবা তোর চাস্তো ভাইয়ের অথবা এরকম নানা তরুণের এই যে মুহূর্ত, এই মুহূর্ত সে বিয়ন্ড হিউম্যান হয়ে ওঠে। ইটস মিন সে ইনসানুল কামিল হয়ে ওঠে। ইটস মিন সে নিচ্ছের ভাষায় উভার ম্যান হয়ে ওঠে। আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না, এটা কোয়াইট ইম্পসিবল। এটা হলো মানুষের স্যাক্রেড লাইফ, এটা হলো মানুষের স্যাক্রেড লাইফ। গৌতম বুদ্ধের ভাষায় যেটা বোধি পাওয়ার সময়, যেটাকে বোধিসত্ত্ব পাওয়া, এটা শুধু তখনই সম্ভব হইতে পারে, এছাড়া সম্ভব না। আর সুফিদের ভাষায় এটা হলো ফানা হয়ে যাওয়া, ফানা হওয়া ছাড়া এটা কখনোই সম্ভব না। আমি এটার সাথে আর একটু মিক্স করতে চাই। তুই যদি কখনো মাঝভান্ডার বা এরকম কোনো দরগাগুলোতে যাস অথবা এরকম খানকাগুলোতে যাস, অথবা যদি বৈষ্ণব ঐতিহ্যের যখন নামযজ্ঞ হয় তখন তারা যখন জিকির করতে থাকে, জিকির করতে থাকে, সেই সময় তাদের কিন্তু কোনো হুঁশ জ্ঞান থাকে না। মানে তাকে কে কি ভাবতেছে, কি চিন্তা করতেছে, এগুলোর বাইরে সে চলে যায়। ইটস মিন মানুষের যে স্বাভাবিক, আমরা যেটাকে ধরে নিই আর কি, সেই স্বাভাবিক যে স্ট্রাকচার বা সীমা, সেই সীমাকে অতিক্রম করে সে। অতিক্রম করলেই সে ইনসানুল কামিল হয়ে ওঠে। এটা মুহূর্তের উৎপাদন। অবভিয়াসলি সুফিরা মুহূর্তের সন্তান। সুফিরা এই মুহূর্তের জন্যই তাদের সাধনা বলি, তাদের জিন্দেগি বলি, তাদের আমল বলি, তাদের ইবাদত বলি, এই ইবাদত সব কিছুই সুফিদের এই মুহূর্ত উৎপাদন করার নিমিত্তে। আমাদের এই তরুণরা বিগত 15 বছর অথবা 20 বছর যে সময়ের মধ্য দিয়ে আসছে, তাদের যে নানা আমল, নানা প্রোটেস্ট, ছোটোখাটো প্রোটেস্ট, এগুলো কাইন্ড অফ আমল, সেগুলো তারা করে আসছে। তাদের ভিতরে যে ইনঅর্গানিক নানা এলিমেন্ট আছে, সেই ইনঅর্গানিক এলিমেন্টকে তারা আস্তে আস্তে মার্ক করছে, মার্ক করে সেগুলোকে আস্তে আস্তে সরায় তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা একটা স্যাক্রেড লাইফে পৌঁছাইছে। যেটা বিন্দু, আমি বলতে চাই যেটা বিন্দু, সেই বিন্দুকে তুমি ইনসানুল কামিল বিন্দু বলতে পারো, সেটাকে তুমি ফানা বলতে পারো, সেটাকে তুমি বোধি বলতে পারো, তুমি যেটাই বলো, বা সাধনার সর্বোচ্চ স্তর তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই, যে নামেই তুমি করো। আমি মনে করি জুলাইয়ের 5 আগস্ট এই ঘটনাটাই ঘটছে। ওকে, আমাদের এই তরুণরা স্যাক্রেড লাইফে এসে তারা পৌঁছাইছে, চূড়ান্ত সীমায় এসে তারা পৌঁছাইছে। ওকে, এটা হলো তার। এ কারণে আমি বলতেছি, আমি ইনসানুল কামিল, হাজার ইনসানুল কামিলকে ওই সময় জুলাইয়ের রাস্তায় দেখছি, ঢাকা শহরের রাজপথে আমি দেখছি। বাহ, তাহলে এখন যে প্রশ্নটা আপনি বেয়াদবি না নিলে আমি বলবো, সেটা হইতেছে যে জুলাইয়ের পরে এই ইনসানুল কামিলরা তারা কিভাবে বিভিন্ন সেগ্রিগেটেড বয়ানের ভিতরে আলাদা আলাদা করে আক্রান্ত হয়ে গেল, ওই স্পিরিট কোথায় গেল তাইলে? খুবই ভালো প্রশ্ন। সেই স্পিরিট কোথায় গেল? সুফি ঐতিহ্যে একটা খুব পপুলার শব্দ, আগেও বললাম, এটা তুইও বোধহয় জানিস, হলো মুহূর্তের সন্তান। সুফিরা হলো ইনসানুল ওয়াক্ত।
মানে ওয়াক্ত মানে মুহূর্ত, আর ইনসান মানে তো মানুষ। তো সুফিরা হলো ইনসানুল ওয়াক্ত, ওয়াক্তের সন্তান। সেই ওয়াক্তগুলো কখনো কখনো আসে, সুফিরা চেষ্টা করে এটা প্রলং করতে, কিন্তু পারে কি? পারে না। গাজালি বলতেছে যে সেই সময়কার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সকে তুমি যখন আবার স্বাভাবিকে ফিরে আসবা তখন তুমি আর বর্ণনা করো না। ওকে, কিন্তু ওই এক্সপিরিয়েন্স তো ওই সুফি বা ওই ইনসানুল কামিলের মধ্যে রয়ে গেছে। তার যে স্যাক্রেড লাইফ, ওই সময়কার যে স্যাক্রেড লাইফ, মানে হিউম্যান টেরিটরি থেকে বা বিয়ন্ড হিউম্যান থেকে সে যে ইনসানুল কামিল হয়ে উঠলো, ওটা তো স্যাক্রেড লাইফ। ওই স্যাক্রেড লাইফ থেকে তো সে একটা এবার আমজনতার, আমরা যে আমজনতা, সে আমজনতার আবার লাইফে ঢুকলো। এখন আবার তার ভিতরে লজিক ঢুকলো, যুক্তি ঢুকলো, সমাজের নানা ইম্পিউরিটিজ আবার ঢোকা শুরু করলো। তোমার যুক্তি ঢোকা শুরু করলো, আমার যুক্তি ঢোকা শুরু করলো, আরেকজনের যুক্তি ঢোকা শুরু করলো, আরেকজনের কথা ঢোকা শুরু করলো। তাহলে সে যে স্যাক্রেড লাইফে ছিল, অথবা পিওর লাইফে ছিল, অথবা সিম্পলি অর্গানিক লাইফে ছিল, সে অর্গানিক অবস্থা থেকে এখন সে আবার তো ইম্পিউরিটিজ ঢুকতেছে তার মধ্যে, ইনঅর্গানিক, ধীরে ধীরে আবারও ইনঅর্গানিক হয়ে উঠতেছে। এই কথার অর্থ হলো সে আর মুহূর্তে নেই, কিন্তু তার সেই সময়কার এক্সপিরিয়েন্সগুলো কিছু তো মনোজগতে আছে। যেমন আদমকে ফল খাওয়ানো হয়েছিল, আদমের বেহেশতি জীবন, সেটা তো স্যাক্রেড জীবন, সেটা তো পবিত্র জীবন। ফল খাওয়ার ঘটনা তার মনে থাকলো কেমন করে? আচ্ছা, মানে কি সেই সময়ের কিছু এক্সপিরিয়েন্স তার ভিতরে আছে, কিন্তু সকল এক্সপিরিয়েন্স নেই। কেন নেই? কারণ সে জমিনে আইসা, জগতে আইসা সে এখানে নানা ক্রাইসিস দেখছে, দেখার ফলে তার ভিতরে কিছু এক্সপিরিয়েন্স আছে। সকল মানে সেই স্যাক্রেড লাইফের, সেই বেহেশতি লাইফের সকল এক্সপিরিয়েন্স তার মধ্যে নাই। এখন জুলাইয়ের যেসব ইনসানুল কামিলরা জুলাইয়ের মধ্যে ছিল, যারা শহীদ হওয়ার জন্য রেডি ছিল, তাদের তো সে স্যাক্রেড লাইফ, সেটা বেহেশতি লাইফ, কোনো সন্দেহ নেই, বেহেশতি লাইফ, যেখানে তার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। এবার সে সেই বেহেশতি লাইফ থেকে আবার নেমে আসছে জমিনে, কিন্তু তার সেই বেহেশতি লাইফের ফল খাওয়ার সেই এক্সপিরিয়েন্স তো তার মধ্যে টুকটাক রয়ে গেছে। আরও আমার এখানকার নানা রকম ম্যাটেরিয়ালগুলো ঢুকতেছে, তাহলে সে আবারও সেই তার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। স্যাক্রেড লাইফ থেকে আবার সে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। সে আর মুহূর্তের সন্তান নাই, ওই সময় সে ক্ষণের সন্তান ছিল বা মুহূর্তের সন্তান ছিল। ইটস মিন সে আবার পুরানো সাইকেলের মধ্যে ফিরে যাচ্ছে। এ কারণে কার্ল মার্কস একটা কথা বলছেন, হিস্ট্রি রিপিটেড, মানে কি মুহূর্ত রিপিটেড হয়, ইভেন্টগুলো বারবার আসে। 47, 71, তারপর 24, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা মুহূর্ত। এই সময় অসংখ্য ইনসানুল কামিলের জন্ম হয়েছে, ঠিকই পরবর্তীতে আবার সেটাকে ডিকনস্ট্রাক্ট করতে, ডিভাং করতে আবার নতুন আর একটা মুহূর্তের উৎপাদন হয়েছে। মানে ওই যে সুফিদের যে ঘূর্ণি নাচ নাচে না মৌলভিয়া তরিকাতে, সকল ইনগ্রেডিয়েন্টগুলো সে নিচ্ছে, পায়জামা আর ইয়া দিয়ে ঘুরে ঘুরে নিচ্ছে, নিয়ে নিয়ে আস্তে আস্তে চিকুন হচ্ছে, একটা বিন্দুতে আসতেছে, এখানে এসে ইয়া হচ্ছে, বিন্দুতে আসতেছে, আবার সে যখন ওই বিন্দু থেকে আবার সরে যাচ্ছে, সে আস্তে আস্তে সব কিছু আবার ছেড়ে দিচ্ছে। মানে কি এটা একটা চক্র, ওকে, মুহূর্ত একটা চক্র। ওই যে বুদ্ধের, তো তুমি এটা আরো ভালো জানো আমার চেয়ে, সে হলো এটা তো একবারের ব্যাপার না, বারে বারে বোধিসত্ত্ব পাইছে। বুদ্ধ বারে বারে যুগে যুগে আসতে পারে, বুদ্ধ বারে বারে যুগে যুগে আসতে পারে, বা ইমাম মাহাদি বলে না যুগে যুগে বারে বারে আসতে পারে। কেন? এইভাবেই আসে। তো এই ঘটনাটা তো আমরা মুক্তিযুদ্ধের পরেও মনে হয় একই রকম ভাবে দেখতে চাই, যে যেই তরুণেরা যুদ্ধের সাথে যুক্ত ছিল, সরাসরি মুক্তিযুদ্ধ করলো, তারা যখন ফিরে এসে বিভিন্ন বিষয় দেখে হতাশ হইলো, তখন তারা নতুন ধরনের রাজনৈতিক গোষ্ঠী তৈরি করার চেষ্টা করলো, বন্দোবস্ত তৈরি করতে চেষ্টা করলো, নতুন দল ধারা তৈরি করতে চেষ্টা করলো, বিভিন্ন ভাবে ভাগ হইলো, মানে তারা নিজেদের মধ্যে আবার ফাইট করলো। সেই স্যাক্রেড লাইফ থেকে সে কিন্তু সরে আসছে, কারণ স্যাক্রেড লাইফ তো মুহূর্তের অবস্থা। সেই অবস্থা তো সে বেহেশতি জায়গায় ছিল, সেখানে তো তার মধ্যে কোনো ইম্পিউরিটিস ঢোকে নাই, দুনিয়াবি যেটাকে বলে সুফিরা, দুনিয়াবি তার মধ্যে তখন ঢোকে নাই। ওকে, কিন্তু যখন সেই স্যাক্রেড লাইফ থেকে সরে আসলো, ওই বিন্দু থেকে সরে আসলো, তখন আবার তার মধ্যে দুনিয়াবি ঢুকলো, নানা লজিক ঢুকলো, নানা মতাদর্শ ঢুকলো, ঢুকে তখন সে আবার নতুন করে আবার আরেকটা মুহূর্তকে তৈরি করার দিকে, আরেকটা গণঅভ্যুত্থানের দিকে আস্তে আস্তে পথ আগাইলো। ব্যাপারটা এরকম করে আমি বুঝতে চাই। মানে এটাকে যদি আমরা ইনসানুল কামিলকে যদি থিসিস বলি, তাহলে এখন পরবর্তী যে পোস্ট রেভলিউশন যেটাকে বলি, বা পোস্ট গণঅভ্যুত্থান যদি আমরা বলি, সেটা হলো অ্যান্টিথিসিস আমি বলবো আর কি, ওই যে মার্কসের ভাষায় বা হেগেলের ভাষায় যেটা বলে। এনিওয়ে, যেহেতু তাত্ত্বিক আলাপই করতেছি, তাহলে সেই জায়গাটাই থাকি যে ধরেন আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে শাপলা শাহবাগ বাইনারি। মানে প্রতি একটা সপ্তাহ পর পরই শাপলা শাহবাগ বাইনারির আলাপ চলে আসে। আপনারে আমরা যতটুকু চিনি, ধরেন প্রায় বিগত আধা যুগের বেশি সময় ধরে আপনি কিন্তু এই বাইনারির উপরে হাঁটতেছেন, এই বাইনারিকে নিয়ে কাজ করতেছেন আপনি মূলত।
যারা আপনারা দীর্ঘদিন ধরে চিনে তারা এটা খেয়াল করবে যে আপনি আসলে এই বাইনারির মীমাংসা খুঁজতেছেন, বা এই বাইনারিকে কিভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায়। আপনার বিভিন্ন সময়ের বিভিন্ন জনরাল লোকজনের সাথে আপনার যেভাবে উঠা বসা, এই সব কিছু দেখলে আপনাকে নির্দিষ্ট একটা বর্গে ফেলা প্রায় অসম্ভব। এইখানে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। প্রথমে আমি বলবো যে কি, এই যে ধরেন জুলাই প্রশ্নে মাহফুজ সহ সব বর্গই এই কথাটা, মানে এমনকি সবচেয়ে কট্টর ডানপন্থী বর্গ বা সবচেয়ে কট্টর বামপন্থী বর্গ এই কথাটা তো বলছে যে কি, জুলাই হচ্ছে ওই পয়েন্ট যেখানে আসলে সব বর্গ মিলে আসছে, এই দ্রোহযাত্রা হয়ে বা বিভিন্ন কর্মসূচি হয়ে সবাই এসে একটা বিন্দুতে এসে দাঁড়াতে পারছে। তখন আর বিভেদের প্রশ্ন আসে না, কেউ কাউকে ট্যাগ দেয় নাই। তার মানে হচ্ছে যে কি, এইটার একটা পূর্ব পার আছে এই পয়েন্টটাতে আসার জন্য। আপনার মতো, এই যে বাকি ভাইদের মতো, হুজাইফাদের মতো অনেকেই আসে, শাহবাজি সাহেবের মতো অনেকেই আছে যাদের এগায় আসা এই পয়েন্টটাকে তৈরি করছে। আবার এইটার পরবর্তীতে একটা মানে এইটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আমি যদি একটু আগের জায়গাটা শুনতে চাই, আপনারা কোনখান থেকে বুঝলেন যে এইভাবেই এটার মীমাংসা করতে হবে বা একটা মীমাংসা আসতে হবে, সেই জায়গাটা একটু বুঝি আগে। আমাকে প্রথমে মানে অপরায়ণের যে রাজনীতি যেটা আছে, যেটা তাত্ত্বিক আলাপ তোরা আমার চেয়ে অবশ্যই বেশি জানিস, অপরায়ণের রাজনীতির একটা বিষয় আসা আছে। আমি অপরায়ণ করতে পারি তোকে, যেহেতু আমি মানে মানুষ, আমি তো অপরায়ণ তোকে করতেই পারি। তোর আমার ভালো লাগে না, আমি অপরায়ণ করব। কিন্তু এটা তো সবচেয়ে বড় বিষয় হলো তোর সাথে আমার এনিমি রিলেশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অপরায়ণ আমি করতে পারি, অপরায়ণ আমি করতেই পারি, তোকে খারিজ আমি করেই দিতে পারি। কিন্তু এটা তো হচ্ছে মানে ক্লাস অফ কি বলে, কনফ্লিক্টিং পজিশন। তো এই পজিশনটা অবশ্যই নিশ্চয়ই মানে ওয়ার্ম না, এটা তো হচ্ছে হট অবস্থান। এই অবস্থান তো কখনোই হইতে পারে না। তো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় মনে হয়েছে যে মানে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জার্নি থেকে আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি যাকে অপহরণ করতেছি বা যাকে চিন্তা করতেছি অপর, বা সমাজে তাকে আমি অপর করে রাখছি, নিশ্চয়ই তার মধ্যে তার একটা বড় এসেন্স তো সোসাইটিতে আছে, তার একটা বড় মানে গ্রহণযোগ্যতা সোসাইটিতে আছে। বাট আমি তাকে অপহরণ করে রাখতেছি, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা আছে, দেখি না, একটু ঘেটে দেখি। তো সেই ঘেটে দেখার কাজের জন্যই যে আগে তুই যেটা বললি যে জুলাইয়ের জাস্ট আগে আমরা কিভাবে এক্সপিরিয়েন্সটা কিভাবে হয়েছে, এটা কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা নিয়ে নামা উদ্দেশ্য ছিল না। এটা আছে মানুষের যে হিউম্যান কি বলে কিউরিসিটি বলতে পারিস, সেরকম একটা জায়গা। অথবা আমি দেখতেছি যে সে আমার সামনেই নিগৃহীত হচ্ছে, অথবা তাকে দিন দিন আমরা একটা মানে কি বলে মানুষ, ইংলিশে কি বলে আমি জানি না, একটা মানুষ বর্গের মধ্যে ট্রিট করার চেষ্টা করতেছি। তো সেই জায়গা থেকেই বেসিক্যালি তার প্রতি আমার আগ্রহ জায়গাটা আসে। এখন সেটা গিয়ে করতে দেখলাম যে তারা তো মান্তিক পড়ে, তারা তো আফলাতুন পড়ে, তারা তো কি বলে কাউকে দেখি তারা তো মার্কসও পড়ে, আমাদের থেকে ভালো পড়ে, আমাদের চেয়ে ভালো পড়ে, বরং তারা মার্কসও পড়ে। তারা কি বলে হেজিমনি কিভাবে ক্রিয়েট হয়, তারা গ্রামসির বয়ান দিয়ে তারা শিখায়, তারা বোঝার চেষ্টা করে। তার মধ্যে শুধুমাত্র হাদিসের দার্স আছে, অথবা তার মধ্যে শুধুমাত্র কি বলে ফিকহি মাসালা আছে, নট লাইক দ্যাট। তার মধ্যে ডিফারেন্ট নানা ভাবনা আছে। এই কথার অর্থ হচ্ছে যে তার মধ্যেও জানার মতো নানা বিষয় আশায় আছে। তাহলে আমি তাকে অপার করতে পারি না, অবশ্যই আমার তার কাছে যাইতে হবে। ওই যে জিসি দেব স্যারের মতো, জিসি দেব স্যারকে কিন্তু আমি খুবই মানে 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 কি বলে ওন করি আর কি, যাকে বলে। উনি কিন্তু মানে সমন্বয়বাদী বলে উনি কাল্টিক করা হয়েছে, আমি যেটা খুব দৃঢ়ভাবে করি। কিন্তু ওই ভদ্রলোকের একটা খুব ভালো বয়ান ছিল যে মৌলভী বাড়ির বিড়ালরা যদি তুমি আদর করো তাহলে তার কাছ থেকে তুমি জ্ঞান পাইবা। মানে মৌলভী বলতে উনি তাদেরকে বুঝাইছে, মৌলভী বলতে আমরা তো একটা বর্গ বুঝা নিছি এখন, মানে যে জুব্বা টুব্বা পরা, দাড়িয়ে লাটালে এরকম। কিন্তু উনি বুঝাইতেছে মৌলভী বলতে তারা যারা জ্ঞানের চর্চা করে। এখন উনি বুঝাতে আসছে যে আমাদের দেশে যেসব মৌলবীরা আছেন তারা লিটারালি জ্ঞানের চর্চা করেন, এই জায়গা থেকে উনি বুঝাইতে চাইছেন। আমার তো সেটাকে দেখার দরকার ছিল, জরুরত ছিল। হ্যাঁ, আমরা সেই কাজটা করতে পারছি কিনা আমরা জানি না, আমাদের চেষ্টা ছিল। এরকম চেষ্টা সম্ভবত আমাদের যারা সেকুলার স্কুল থেকে যারা আসছে অনেকেরই এরকম চেষ্টা ছিল। সেটা তুমি যেমন বাকিবিল্লাহ ভাইয়ের কথা বললা, পারভেজ আলম ভাইয়ের কথা বললা, এরকম অনেকেরই। ইভেন বড় একটা উদাহরণ তো আছে তোমাদের সামনে, সবচেয়ে বড় উদাহরণ ফরাদ মজহার, তার এটা বড় উদাহরণ ছিল।
এখন তারাও কিন্তু সেই আমাদের এবং শুধু তো তাই না, ফরহাদ মাজারকে বুঝতে আমরা যে পরিমাণ ভুল করছি, হ্যাঁ, দশককাল বেশি সময় লাগছে উনি যে কথাটা বলছে এই কথাটা বোঝার জন্য। তার আগ পর্যন্ত তারা শত্রু জ্ঞান করেই আমরা তার সাথে যুদ্ধ করে গেছি, অথচ সে যে একটা কমন গ্রাউন্ড তৈরি করার লড়াই করে গেছে, হ্যাঁ, এটা তো অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, তাকে ক্রিটিক তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, আমরাও তাকে ক্রিটিক করেই গ্রহণ করি, বা তার বয়ান নেই, ক্রিটিক ছাড়া তার কোনো বয়ান আমরা নিচ্ছি না বা নেইও না। এখন এই জায়গায় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যাকে মানে অপর করে রাখা হয়েছিল তাদেরকে আমরা মানে আমরা অপর না করে আমাদের করার একটা চেষ্টা, তারা কি আমাদেরকে করছে কি, এটা একটা প্রশ্ন হইতে পারে। আমি মনে করি যে সে যখন আমার কাছে রুমির বই তুলে দেয়, অথবা আমি তার কাছে যখন হেগেলের বই তুলে দিই, আমার কাছে মনে হয় যেন দুই দিক থেকে এই ইয়াটা ছিল, আগ্রহের জায়গাটা ছিল। নাইলে সে তো আমাকে তার বারান্দায় বসতে দিত না। হ্যাঁ, সে তো আমাকে তার বারান্দায় বসতে দিছে। সে হয়তো পান খায় না তামাক দিয়ে, সে আমাকে তামাক দিয়ে পান তো খাওয়াইছে, তাই না? ইসমিন তারও আগ্রহ ছিল। এই জায়গা থেকে এই শুধু মানে এখানে আমাদের মতো অনেকেরই কিন্তু এই ভূমিকাটা ছিল। সেটা তুমি আছো, আমি জাভেদ হোসেন ভাইয়ের নাম বলবো, খুব দর্থহীন কণ্ঠে আমি জাভেদ হোসেন ভাইয়ের নাম বলবো। এই জায়গায় ওনার একটা গ্রাউন্ড তৈরির ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা ছিল। জুড়ে উনি বহুদিন ধরে ওনার একটা বড় একটা ইয়া ছিল। এই জন্য তো তাদেরকে আমরা কৃতজ্ঞতা, আমি সবসময় কৃতজ্ঞতা জানাই আর কি। তাইলে ভাই এখন ব্যাপার হচ্ছে যে জুলাইয়ের পরে আবার একই প্রশ্ন আগের মতো, যে জুলাইয়ের পরে আমরা সবাই এক থাকতে পারলাম না কেন? এটা তো একটা খুব মানে কি বলে হতাশার বিষয়। এটা খুব হতাশার বিষয় যে আমরা তো জুলাইয়ের পরে আবারও সেই একই বর্গের মধ্যেই আমরা চলে যাচ্ছি। আমি তোমাকে ট্যাগিং করতেছি, তুমি আমাকে ট্যাগিং করতেছো। বরং এখানে আবার একটা নতুন লেয়ার যুক্ত হয়েছে, যে ধরেন যারা আমরা অগ্রসর হয়েছিলাম তারা আরেকটা বর্গ হয়ে যেতেছে, তাদেরকে জোর করে আবার আমাদের পুরাতন বর্গে ফেরত পাঠানোর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। দিন শেষে মানে ব্যাপারটা এরকম যে মানে আরিফ তো শাহবাগের সন্তান, ও তো শাহবাগের কথাই বলবে, এরকম একটা সেই আগের সেই পুরানো মানে আমরা যারা একটা কি বলে এটা দুইটাকে ক্রিটিকের জায়গা থেকে দেখে আমরা আগাইছিলাম, তাদেরকেও কিন্তু একটা বর্গের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা চলতো। সেটা দুই অংশ থেকেই আমাদেরকে এই বর্গের মধ্যে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি অ্যাটলিস্ট আরবান পেরিফেরিতে আমরা দেখতেছি। তো এই জায়গায় কিন্তু আমার একটা বড় প্রশ্ন, কিছুদিন আগে একটা রাজনৈতিক দল কিছু লোকজনরে ডাকছে যারা কিনা এরকম মাঝামাঝি যে ক্রিটিকের জায়গা ছিল, তারা বলতেছে যে আমরা তো আবার সেই বাইনারিতেই চলে গেলাম। ওকে, আমরা যে জুলাইয়ে এই বাইনারি ভাঙার যে আমাদের একটা মুহূর্ত আসছিল, সেই মুহূর্তকে তো আমরা ধরে না রাখতে পাইরা আমরা তো সেই বাইনারিতে এবার ফিরে গেলাম বা ফিরে যাচ্ছি। তো এটার সমাধানের জায়গাটা কি? এটা আমাকে সে মানে আমাদের কয়েকজনকে এরকম কোশ্চেন করতেছিল যে এটার সমাধানের জায়গাটা কি। তো আমিও ঠিক জানি না এটার সমাধানের জায়গাটা কি, কিন্তু এটুকু সত্য, টিল ডেট আমরা যারা অপর ছিল তাদেরকে অপর হিসেবেই ট্রিট করতেছি টিল ডেট। সম্ভবত যারা অপর আগে আমরা যাদেরকে উৎপাদন করছিলাম সেই তাদেরকে এখনো সম্ভবত আমাদের আরবান যে সিভিল সোসাইটি বা বুদ্ধিবৃত্তিক যে সোসাইটি, সেই সোসাইটি সম্ভবত এখন আমরা তাদেরকে অপরের জায়গায় রাখতেছে। কিন্তু এটার বিপজ্জনক দিক হলো, আমি যে তত্ত্ব কবসায় তাকে আমি নিজেকে শিক্ষিত ভাবতেছি বা নিজেকে প্রগতিশীল দাবি করতেছি, সেই তত্ত্ব কিন্তু এখন সেও জানে। তো আমি বা আমরা যারা আরবান সিভিল সোসাইটি, আমরা যদি তাকে মানে একটা বর্গ করে খোপের মধ্যে আটকায় রেখা যদি ট্রিট করতে থাকি, ইট মাইট বি কি বলে এটাকে, রিভোল্ট যাকে বলে, বা এটা হইতে পারে। সো সম্ভবত বোঝাপড়ায় সমস্যা হচ্ছে। এবং এইখানেই এইটারেও যদি আমরা দুইটা লেয়ারে ভাগ করি, যে ধরুন এখানে একটা সাবঅল্টার্ন আছে, এখানে এলিট আছে, তো এলিটের মধ্যে এক ধরনের বোঝাপড়া, এক ধরনের আলাপ, শহর কেন্দ্রিক মাজারগুলোতে এক ধরনের ছোট ছোট আয়োজন, সেগুলো আমরা দেখতেছি। কিন্তু আবার প্রান্তিকতার ক্ষেত্রে সেইখানেও তো মানে ওই যে মানে জুলাই তো আসলে সবাই রে কাঁপাইছে, জুলাই পর্যন্ত সবাই এক, তো ওই সবাই একটারে সেই প্রান্তিকরে তো আমরা আবার ভুলে গেছি। সেখানে তো না গেছে মানে দুই বর্গের কেউই তো আবার সেখানে যায় নাই, আবার তারে একটা বর্গাঙ্কিত করারও একটা প্রচেষ্টাও কিন্তু আছে। না, এই জায়গায় মানে তুই যেটা বলতে চাচ্ছিস যে আমরা যে আলাপগুলো চালাচ্ছি দুইটা স্কুল থেকেই, সেকুলার স্কুল থেকে আইসা অথবা আমরা যাদেরকে বলি ইসলামী স্কুল, সেই স্কুল থেকে আমরা যে মাঝখানে থেকে যে আলাপটা চালানোর চেষ্টা চালাচ্ছি,
তুই হয়তো বলতে চাচ্ছিস এই আলাপটা বেসিক্যালি আরবান বেসড আলাপ, আরবান বেসড আলাপ, এটা আমাদের এখানকার সিভিল সোসাইটি বেসড আলাপ। ইভেন যে মৌলভী সাহেব আইসা এই মাঝখানে দাঁড়া আলাপ করতেছে তার আলাপটা দিন শেষে সিভিল সোসাইটি বেসড আলাপ। তো এটার আসলে ইয়াতে জরুরত কি, সেই প্রান্তিক যে চাষা আছে অথবা যে চায়ের দোকানদার তার কাছে এই আলাপের কি জরুরত আছে, তাই না? এই আলাপের কি জরুরত আছে? এই আলাপ তার কাছে আমার পৌঁছানোর দরকার নেই, এই আলাপ তার কাছে আমার পৌঁছানোর দরকার নেই। আমি উদাহরণটা এভাবে দিতে চাই যে আমরা এরকম সুনামগঞ্জের চিপার মধ্যে অথবা নড়াইলের চিপার মধ্যে ছোট্ট একটা দোকানে সে টিভি চালায়, চা বিক্রি করতেছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়িও আছে, হাঁটুর উপরেই তার লুঙ্গি বাঁধা, এভাবেই সে কিন্তু নামাজও পড়তে যায়, মিলাদও করতে যায়, কেমন? আবার ইউটিউবে সে ওই যে ওয়াজও শোনে, হুজুরের ওয়াজও শোনে। কিন্তু আমরা যখন ইউটিউবে হুজুরের ওয়াজ শুনবো, ওই হুজুর কিন্তু আমাদেরকে যে আলাপটা দিচ্ছে সে আলাপটা দিন শেষে আরবানের আলাপ, সে আলাপটা দিন শেষে আরবান, মানে এটা আলাপ না, মানে ম্যাস পিপলের আলাপ না, এটা আক্ষরিক আলাপ। যে বয়ান দিচ্ছে এটা একটা অক্ষর প্রবণতার আলাপ। সে আলাপটার তার কাছে জরুরত কতটুকু আছে এটা আমার তাকে বোঝানোর দরকার নেই, কিন্তু সে অর্গানিক্যালি ওই টিভি দেখা টিভিটা বন্ধ করে আবার নামাজও পড়তে যায়, বা আজান দিলে টিভিটা বন্ধ করে দেয়, আজান শেষ টিভিটা চালায় আবার চা বিক্রি করে, কেমন? রোজার সময় রোজাও রাখে, বেরোজগারে কেউ আসলে তাকে আবার ওই দোকানের মধ্যে চাই খাওয়ায়। এই কথার অর্থ হচ্ছে যে আরবানের যে আলাপটা, মানে আমি ওয়াজের আলাপের কথা বলতেছি, সেই আলাপটা তার কাছে মানে ইফেক্ট হয়ে উঠতেছে না, বা কি বলে খুব বেশি মানে মৌলিক হয়ে উঠতেছে না, মৌলিক ঘটনা হয়ে উঠতেছে না, সম্ভবত হয়ে উঠতেছে না। আমি এখানে ধরেন খুব ভালো একটা উদাহরণ হইতে পারে আমাদের এখানে যে শফিক ভাই, মাওলানা শফিক, তো উনি ধরেন উনি একটা প্র্যাকটিসিং মুসলমান, তো ওনারা ইসলামের অনেকগুলো নর্ম ওনারা পালন করতে হবে, উনি মানে আসলে বিশ্বাস করেন। আসলে বিশ্বাস করলে আপনি তার সাথে তো করতে পারেন না যে আমি তারা নিব না, এটা হইতে পারে না। কিন্তু এই ভদ্রলোক ধরেন সামিনা লুৎফা যে ছাত্রদের জন্য ডিবির কার্যালয়ে গেছিল, ওইটার আবার শাহাদাত দিতেছে বারবার যে উনি কিন্তু গেছিল, ওনার সাথে এরকম করো না। তো এই যে একটা অর্গানিক ভয়েস, যে সামিনা লুৎফার অনেক উসুলির সাথে ওনার বিতর্ক থাকতে পারে, কিন্তু সামিনা লুৎফা ওয়াজ দেয়ার। আমার তো এতটুকুই হলে যথেষ্ট, আমার ওনার কাছ থেকে সামিনা লুৎফার সমস্ত নরমরে আমার তো হালাল করার দরকার নাই, কোনো জরুরত নাই। তো এই একদম সিম্পল, অ্যাজ সিম্পল ইট ইজ, ওইটুকুই যদি আমি করতাম তাইলেই তো হইতো। হ্যাঁ, কিন্তু আমি তো শফিককে ইম্পর্টেন্ট করি নাই তো, মুশকিল তো এই জায়গায়। মানে সে যখন বলতেছে যে কথার কথা, সে যখন বলতেছে যে এই লোকের সব তো আমি মানি, এই কথা তো আমি বলতেছি না, হ্যাঁ, এবং আমার মানার দরকারও নাই। আমি যেহেতু মানে বাংলার মানে কি বলে বাঙালি মুসলমান, আমার তো মুসলমানি সত্তার কিছু বিষয় আছে। এখন আরেকজন একটা কথা হিসাব বললো, তার সকল কথাই তো বাঙালি মুসলমানিদের সাথে যাবে এরকম তো কোনো নট নেসেসারিলি, কিন্তু সে আমার কমরেড ছিল কিনা সেটা জরুরি, তাই না? অথবা উল্টা ভাবে তুমি যে সামিনা লুৎফা আপার কথা বললা, উনি যদি এসে বলে যে হ্যাঁ শফিকের, মাওলানা শফিকের সব কথা তো আমার মানার দরকার নাই, আমি মানতে পারবো না, কেউ পারেও না কখনো, কিন্তু সে তো আমার কমরেড ছিল। ওই ছেলেটাকে পুলিশ ধরে লয়ে যেতে গেছিল, ওকে আমি ধরে নিয়ে আসছিলাম, মানে সে আমার কমরেড ছিল, সেই কমরেডশিপ তো আছে। অতটুকুর মধ্যেই থাকাই যথেষ্ট, কারণ এর থেকে বেশি ফিলোসফি এই পুকুরের মধ্যে ঢালে আমি আসলে কোথাও যাইতে পারবো না, পৃথিবীতে কেউই কোথাও আসলে যাইতে পারে নাই। ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বললে, মানে তোর সবকিছু তো মানবো না, হ্যাঁ, তাহলে তো আমি হয়ে গেলাম, আমি তাহলে তো হয় না সেটা। এখন এটার জন্য তুমি আমার সবকিছু জোর করতেও পারো না, কিন্তু তুমি আমার কমরেড ছিলে, এটা তো সত্য। এইখানেই মনে হয় সমাধানটা, এইটাই মনে হয় সমাধানটার সবচেয়ে ভালো জায়গা আর কি, মেবি। এখন এই যেহেতু এই প্রসঙ্গটা আসলোই, সেইখানে মানে নারী প্রসঙ্গে একটু করে আলাপ করি। জুলাইয়ের পরে মানে যেহেতু আমরা আমাদেরকে একটু অনেক বেশি বকা দিয়ে ফেলছি, তো ওইদিকে একটু বকা দেই বা আপনার কাছে একটু কমেন্ট নেই। জুলাইয়ের পরে নারী প্রশ্ন তো একটা খুবই সসি বিষয়। আমরা তো খুব ভালো করে জানি যে এই নারী প্রসঙ্গেই মানে অল্প কয়টা টপিক আছে যেটাতে আমরা উগ্রবাদের খুব শক্তিশালী উত্থান বা খুব আহত হইতে দেখি আর কি, ধর্মানুভূতির মতো, সেটা হচ্ছে নারী একটা প্রসঙ্গ। তো জুলাইয়ের পরে আমরা দেখলাম যে নারী অধিকার সংস্কার একটা কমিশন হইলো, সেই কমিশন প্রায় 450 সুপারিশ দিল। সেই 450 সুপারিশের মধ্যে 4টা সুপারিশ নিয়ে আমাদের এখানে একটা বাহাস তৈরি হলো, বিতর্ক আছে, মেনে নিলাম আমি এই সুপারিশ আমার নিতে হবে না।
কিন্তু 11টা কমিশন করছে সরকার অভ্যুত্থানের পরে। 11টা কমিশনের প্রত্যেকটা কমিশনেই কোনো না কোনো বিষয় আছে যেটাতে দলগুলার আপত্তি আছে। যেমন আপনি জানেন সংবিধান সংস্কার কমিশন, সেখানে আপনি দেখবেন যে এই প্রধানমন্ত্রী 2 মেয়াদ থাকার পরে আরেকবার ঘুরে এসে আবার একবার আসতে পারবে কিনা এটা নিয়ে বিএনপির ইয়ে আছে। গণপরিষদ নির্বাচন চায় এনসিপি, বিএনপি চায় না, এরকম অনেক 5, 10, 20 বিষয় ইয়ে আছে। সেইগুলা কোনোটার জন্যই কিন্তু কেউ দাবি করতেছে না যে কমিশনটা ভেঙে ফেলো, এদেরকে মাইরা ফেলো। নারী অধিকার কমিশনের 4টা সুপারিশের জন্য আপনি এই কমিশনটাই বাতিল করে ফেলতে চান। প্রশ্ন হইতেছে যে কি দিন শেষে এইটা তো অর্ধেক জনগোষ্ঠী, কোনো সন্দেহ নেই। আমার বারবার মনে হয় আপনার লিটারেচার থেকে আপনি তো নারী, সুফিবাদ এইটা নিয়ে স্পেসিফিকলি আপনার একটা আগ্রহের জায়গা আছে। তো এই যে পুরোপুরি হিউম্যান না নারী, এইভাবে দেখার একটা ভঙ্গি কি উপস্থিত আছে কিনা সমাজে? ইসলামও কি আসলে এরকম করে ভাবে কিনা? এইখানে যদি একটু হালকা করে আমাদেরকে একটু টাচ দেন। প্রথমত হচ্ছে আসলে নারী কমিশন থেকে কি কি দাবি উত্থাপিত হয়েছে আমি পড়ে দেখিনি। তো সমাজের উত্তাপটা তো আপনি দেখতেছেন। হ্যাঁ, সেটা আমি দেখতেছি। আবার কি বলে আমাদের যারা এটা নিয়ে ব্যাপকভাবে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছেন ওনারা পুরোপুরি দাবিগুলো পড়ছেন কিনা তাও আমি জানি না। মানে আমার একটা সন্দেহ হয়েছে দুইজন আবার কি বলে, মানে আমি টোটাল বিষয়টা নিয়ে পুরোপুরি কি বলতে চাইছে বা কি হয়েছে এটা নিয়ে আমি পুরোপুরি ওয়াকিবহাল না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নারী অ্যাক্টিভিস্ট আছেন এরা যে বয়ানগুলো দিয়েছে সেই বয়ানগুলো নিয়ে কথা বলতে পারি বা বলা উচিত। যদি কোনো ইয়া থাইকা থাকে, বিরোধিতার জায়গা থেকে থাকে, সে রিলিজিয়াস জায়গা থেকে হোক বা ধর্মীয় জায়গা থেকে হোক, যদি বিরোধী সেটা নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু উনি কি বলছে বা নারী কমিশন কি বলছে সম্ভবত আমার টেক্সট নিয়ে আলাপটা জরুরি ছিল। ওনার সুরত কি, ওনার লেবাস কি, উনি কিভাবে চলে, এই আলাপটা সম্ভবত জরুরি ছিল না। আবার এখন এই আলাপটা যখন ওনার সুরত কি এই আলাপটা যখন প্রমিনেন্ট হয়ে ওঠে তখন উনরা যে আলাপটা দিতে চাচ্ছেন নারীবাদী বা ওই যে টিচাররা বা নারী কমিশন ওনরা যে আলাপটা দিতে চাচ্ছে সেই আলাপটাই কিন্তু প্যাট্রিয়ার্কাল সোসাইটি যেটা বা কী বলে মানে পিতৃতান্ত্রিক সোসাইটি যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আবারও যদি আমি যখন তার বডি শেমিং করি বা তাকে নানাবিধ গালিগালাজ করি তখন কিন্তু সেই আলাপটাই আবার সামনে এসে হাজির হয়ে যায়। তো সেটা কি ভালো কিছু বয়ে আনে কি? বয়ে আনে না তো। কারণ দিন শেষে আমার মাও একজন নারী, আমার স্ত্রী একজন নারী, আমার কি বলে শাশুড়ি একজন নারী, তাই না? বা আমার বোনও তো নারী। যে জায়গাগুলো নিয়ে আমার সমস্যা, তাদের প্রস্তাবে যে জায়গাগুলো নিয়ে সমস্যা সেটা আমি বাহাস করতে পারি। বাহাসের নানা সুযোগ আছে। সম্ভবত কমিশন সেই সুযোগে হয়তো দিছে, আমি জানি না ঠিক দিছে কিনা। আমাদের দেশে অনেক মৌলানা আছে, অনেক স্কলার আছে, অনেক শায়ক আছে। আমরা সেরকম একটা বডি নিয়ে বসতে পারি, বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে সমাধান করতেই পারি। সমাধানের সুযোগ ছিল। কিন্তু এটাকে নিয়ে আমি আরিফ কি বলছে সেই আলাপটা না গিয়ে আরিফের চেহারা কেমন, আরিফের ঠোঁট বাঁকা নাকি নাক চোখ ছোট, এই আলাপের তো কোনো জরুরত আছে বলে আমি মনে করি না। এবং যদি আমরা সুফি ঐতিহ্যিক জায়গা থেকেও দেখি আমরা প্রচুর নারী সুফির দেখা পাবো, অনেক নারী সুফির আমরা দেখা পাবো। সেই নারী সুফিদের তো সুফি ঐতিহ্যে ব্যাপক ভূমিকা। এবং আমরা দেখব যে সুফি ঐতিহ্য তো কোনো মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া কোনো সেক্ট না। এটা চিন্তার একটা মেথোডোলজিক্যাল জায়গা আছে, তাই না? তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তো চিন্তা করে, তাই না? এবং সেটা মানে ইসলাম ধর্মকে বা ধর্মকে স্কিপ করে অথবা ধর্মকে খারিজ করে তো তারা সেই আলাপ কখনোই দেয় না। তো সেখানে তো আমরা প্রচুর নারীর এসেন্স দেখি। তার বড় উদাহরণ, ক্লাসিক্যাল উদাহরণ তো রাবিয়া বাস্তি, তাই না? বড় ক্লাসিক্যাল উদাহরণ। এছাড়া আরো অনেক সুফির নাম আমরা বলতে পারবো। আপনি যেরকম আপনার বইতে যেই উদাহরণটা আমি প্রায়ই দেই, আপনার বইতে রুমি সম্পর্কে, রুমিকে নিয়ে আলাপ করতে গিয়ে বলতেছিলেন যে ঈশ্বরের আল্লাহর একটা নারীবাচকতা আছে। হ্যাঁ, এটা তো বারবার রুমির মানে নানা পংক্তিতে এটা উঠে আসছে। নানা পংক্তিতে উনি বলতেছেন যে মানে কি বলে ইজ রে অফ গড, মানে রে অফ, নারীকে বলতেছে রে অফ গড, মানে খোদার নূর। নারী হলো খোদার নূর, নারী হলো খোদার নূর, সে হলো রহমত। রহমত রেম থেকে আসছে রহমত। এগুলো তো আলাপ করছি আমরা। তো এবং তে বলতেছে মানে তাকে আমরা মানে সৃষ্ট না বইলা, মানে ক্রিয়েটেড না বইলা ক্রিয়েটর বলাটা
সেইভাবে কিন্তু বলতেছে ওকে এবং এটা নিয়ে দুর্দান্ত সব ওনার আলাপ আছে। শুধু তাই না, উনি যখন সৃষ্টির শুরুয়াত বলতেছে তখন সে বলতেছে যে উমেন এসেন্স থেকে সৃষ্টির শুরুটা হলো উমেন এসেন্স থেকে, মানে গর্ভাশয় জাত জায়গা থেকে আসছে সৃষ্টির শুরুয়াত। মানে গর্ভাশয় জাত তো নিশ্চয়ই পুরুষের না, না, হ্যাঁ গর্ভাশয় জাত তো নিশ্চয়ই পুরুষের না। তো উনি সৃষ্টির শুরুয়াতকে বলতেছে কিন্তু ওই মানে কি বলে মানে রেহেম জায়গা থেকেই বলতে চাচ্ছেন। রহমতের যে রেহেম মানে গর্ভাশয় জায়গা থেকে বলতেছে। আর খোদার যে দয়া, খোদার যে মায়া, মানে খোদার যে করুণা, মহান আল্লাহ তাআলার যে করুণা, সেই করুণার যে ভাবগুলো, সেই ভাবগুলো বেসিক্যালি উমেন এসেন্স দিয়ে এটা প্রকাশিত হয়। যার ফলে একটা 16 শতকের দিকে একটা ছবি, তার কি অটোমান একটা ছবি পাওয়া যায়, মানে নারী হলো খুব মানে রুমির ভাষ্য মতে নারী হলো খুব মানে সিগনিফিক্যান্ট, খুব স্পেসিফিক জায়গাগুলোকে, খুব ন্যারো জায়গাগুলোকে, খুব মানে কি বলে ফাইন টিউনের জায়গাগুলোকে তারা খুব এটাকে ইয়ে করে, কি বলে অ্যাড্রেস করে। যার একটা উদাহরণ আছে রুমির কবিতার উপর বেস করে সেই ছবিটা পোর্ট্রে করা, সেটা হলো একজন নারী এবং একজন পুরুষ দুজনের হাতেই কিতাব। কেমন ওই নারীটা কিতাবকে এভাবে দেখতেছে আর পুরুষটার হাতে কিতাব, কিন্তু সে কিতাবের দিকে না তাকায় সামনের দিকে তাকাচ্ছে। এটা কিন্তু রুমির একটা বয়ান থেকে আনা। সেটা হলো কেমন, নারী ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোকে ইন্ডিকেশন দিচ্ছে, নারী ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোকে ইন্ডিকেশন দিচ্ছে, মানে টু দ্য পয়েন্ট ইন্ডিকেশন দিচ্ছে, এবং সেই ইন্ডিকেশনের উপর বেস করে পুরুষ সামনের সুদূর প্রসারে চিন্তা করতে সম্ভব হচ্ছে। এই ছবিটার মেটাফরিক্যাল, এই ছবিটার ভাব আছে এরকম। এটা রুমির একটা কবিতা থেকে, মানে মসনবীর একটা কবিতা থেকে এই জিনিসটা আনা হয়েছে। এই কথার অর্থ হইল যে আমি তাকে অপর কইরা আমি হয়ে উঠতে পারি না, অথবা সেও আমাকে অপর কইরা সেও হয়ে উঠতে পারে না। সো কথা হোক টেক্সট নিয়ে, বডি নিয়ে না। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ইস্যুটা থেকে আরেকটা ইস্যুতে জাম্প করি। সেটা হইতেছে আমার মনে হয় যে কি জুলাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচারাল ব্যাকগ্রাউন্ডের আলাপটা আর কি। মানে কালচার বলতে যে সংস্কৃতি, জুলাই পূর্ব সময়ে আমরা যেটাকে শুরু মনে করতাম এই আর বাচ্চাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা থেকেও যে একটা ব্রডার বিষয়, সেটা আমাদের জুলাই খুব প্রকটভাবে আমাদেরকে বুঝাইছে। তো এই কালচারাল ন্যারেটিভের সাথে 47-এর দেশভাগ, এইটা মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জুলাইকে বোঝার জন্য। আমি একটা ছোট আলাপ করে আলাপটাতে ঢুকতেছি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে একজন খুব বিতর্কিত হুজুর, আমাদের কি জানি নাম বলতো, হ্যাঁ ইব্রাহিম, খুব বিতর্কিত একজন হুজুর, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একটা ভিডিও, ছোট একটা ক্লিপ, এটা হচ্ছে আমার সব বামপন্থী বন্ধুরা শেয়ার করতেছে। তো কাজী ইব্রাহিম বলতেছে কি যে তোরা খালি 71 করস, কই আমরা তো 47 করি না। তো 47 করি না, 47-এ তো জিন্না কোরআন শরীফ হাতে নিয়ে বলছিল যে কি পাকিস্তানের কোনো সংবিধান লাগবে না, কোরআনই হচ্ছে পাকিস্তানের সংবিধান। তো আমার যে বামপন্থী বন্ধুরা এটা শেয়ার করছে, তারা বলছে দেখি দেখ ওরা 71-এর সাথে তুলনা করে। তো যে 47-কে আমরা আসলে কিভাবে দেখবো? আসলে কি খুব মার্জিনালাইজ বিষয়, আমাদের কি দেখা উচিত না 47? এটা কি 71-এর ভূমিকাকে খাটো করে, বা 71 অনেক বড় 47 থেকে? এটা তো খুব মানে উনি যখন বলছে দেখ 71-এর চেয়ে ওদেরকে ওটা কত বড় করে দেখে, মানে ওই যে তোর যে বামপন্থী বন্ধু বা যে বলতেছে আর কি, মানে এটা হলো ইতিহাসের মধ্যে, আমি মনে করি ইতিহাসের ভেতরে না ঢুকে ইতিহাস সম্পর্কিত নানা রকম বয়ান থাকে না মাঠে, সেরকম কিছু বয়ানকে বেস করে এই আলাপটা আনা। এই কথার অর্থ হচ্ছে যে মানে একটা ইভেন্টের সাথে যে গণমানুষের যোগাযোগ আছে সেটাকে অস্বীকার করা। আমি মনে করি, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে খুব প্রমিনেন্ট একটা ডায়লগ আছে, সেটা তুইও শুনছিস, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এটা নিয়ে আমাদের আওয়ামী ঘরানার লোকজন, আমাদের বাম ঘরানার একটা অংশ, বাম ঘরানা আবার বলতেছে একটা অংশ, ইভেন আমাদের যারা সিভিল সোসাইটির আমরা যারা আছি, আমরা যারা আরবান লোক, তারা এটা নিয়ে খুব ট্রল করি। কিন্তু আমরা কবিতায় প্রথমে লাইনটাকে বুঝি, সে হলো হাত মে বিড়ি মুঁহ মে পান। হাতে বিড়ি থাকে কাদের আর মুখে পান থাকে কাদের? আমি যে এখানে তত্ত্ব কপচাচ্ছি বা তুই যে এখানে তত্ত্ব কপচাচ্ছিস, এদের হাতে বিড়ি থাকে না, মুখে পান থাকে না। কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের ওই টিচার যিনি সুন্দর লেকচার দেন, তারও থাকে না, তারও হাতে বিড়ি মুখে পান থাকে না। কিংবা আমাদের যে কথার কথা যে আমাদের যে ইসের কি বলে
আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী স্কলার ধরলাম কেউ একজন, তারও হাতে বিড়ি মুমে পান থাকে না। হাতে বিড়ি মুমে পান থাকে আসছে ওই নড়াইলের কোনো নমশূদ্রের হাতে, যে কিনা সকালবেলা পান্তাবাদ দিয়ে হাত লটকায় খাইয়া কাসিম মারতে যাচ্ছে, অথবা সুনামগঞ্জের কোনো ইদ্রিস আলী যার সকালবেলা মাছ ধরতেই হবে, সকালবেলা জাইলা দিয়ে মাছ ধরায় না, বাজারে বেচতে হবে, তার হাতে থাকে বিড়ি, মুমে থাকে পান। মানে এই স্লোগানটা হচ্ছে ম্যাস পিপল, গণমানুষের স্লোগান। 47 গণমানুষের এসেন্সের, গণমানুষের চাহিদার ফসল, গণমানুষের আকাঙ্ক্ষার ফসল। তো এই গণমানুষের আকাঙ্ক্ষার ফসল জন্যই 47 হয়েছে। সেটা তুমি পক্ষে থাকো আর বিপক্ষে থাকো সেটা অন্য আলাপ, তুমি পক্ষে আসো নাকি বিপক্ষে আসো সেটা অন্য আলাপ, কিন্তু এই গণমানুষের মানে চাওয়ার রেজাল্টটাই হলো এটা। এটাকে আমাদের এখানে যে এইভাবে দেখা হয় যে একটা ষড়যন্ত্র করে ভারতের ভেঙে ফেলা হইলো, এগুলো হচ্ছে একদম একদম মানে আমি মনে করি এগুলো হচ্ছে মানে ইতিহাসের ভিতরে না ঢোকার পরিণতি। অথবা আর একটু উল্টাভাবে বলি, এটা হলো ওই যে আমাদের কিছু লোকজন আছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের দিকে লোকজন দেখি, তারা খুব কান্নাকাটি করে, দেশ ভাগ হয়ে গেল, আমার কলিজাটা ফেটে গেল। এটা হলো একটা বড় অংশের মানুষকে ডিজন করার প্রবণতা। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, আমাদের এই অঞ্চলে যারা নাক বোচা, চোখ ছোট, এরা আছে নমশূদ্র। কেমন এদের চোখ টানা টানা না, নাক এরকম টানা টানা না, বাপ যে সাদা বর্ণের না, এরা ছোট কালো কুচকা খাইটা 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 এরকম নমশূদ্র একটা অংশ। আমি মুসলমানদের কথা বাদ দিচ্ছি, বাঙালি মুসলমানদের তাদের কথা বাদ দিচ্ছি। এরাও কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। তারা কি ধর্মীয় প্রশ্ন পাকিস্তানের পক্ষে ছিল? প্রশ্নই ওঠে না। ইসলাম ধর্ম প্রশ্ন পাকিস্তানের পক্ষে ছিল? প্রশ্নই ওঠে না। তারা অধিকার প্রশ্নে পাকিস্তানের পক্ষে ছিল। তারা কিন্তু এই লড়কে লেঙ্গে পাকিস্তান ওই স্লোগানের পক্ষ নিয়েই কিন্তু তারা পাকিস্তানের পক্ষে ছিল। আমি কি বুঝাইতে পারছি কিনা? সো এই গণমানুষের এই ইয়াটাকে, ভাবনাটাকে ডিজন যারা করে, যারা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলে, সেটা তো আওয়ামী লীগও করছে জুলাইয়ে। শুধু তাই না, 71-এ জামাতে ইসলামও করছে। 71-এর এই গণমানুষের পালসকে জামাতে ষড়যন্ত্র মনে করছে, বলছে এটা ভারতীয় আধিপত্যের ষড়যন্ত্র। জুলাই এটা কি বলে, জুলাইয়ের কি বলে এই ম্যাস পিপলের যে অংশগ্রহণ, সেটাকে আওয়ামী লীগ বলে এটা হলো ষড়যন্ত্রের অংশ। এখন 47-কেও যারা এরকম বলে, তারা ওই ষড়যন্ত্র তত্ত্বেরই অংশ। তারা ম্যাস পিপলের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে ওন করে না। এবং ধরেন সলিমুল্লাহ খান এই আলাপটা তো প্রায়ই করেন যে আমাদের এই ভূখণ্ডটা 2 বার স্বাধীন হয়েছে, তাহলে আমরা কেন 47-এর স্বাধীনতাকে পালন করব না, কেন উদযাপন করবো না? যেখানে দেখা যাচ্ছে যে কি আমাদের নেতারা বেশিরভাগ লোক আমাদের অংশগ্রহণে, যেখানে আমার স্টেক বেশি, এবং 47-এর পরে এখানে যত ঘটনা প্রবাহ সবই তো আধিপত্য, যে আমার উপরে ওই অংশ আধিপত্য করছে। আমি ওইটা মানতেছি না। এর আগে আমি এই ডিক্লারেশনের সবচেয়ে বড় বড় নেতারা আমার লোক, এবং সে আমার অধিকার দিতেছে না। আরে ফাইজলামি নাকি? তারপরে আবার এখন যখনই আমি এই আলাপটা করি, এবং যখন আমরা এই আলাপটাও যখন যাবে, সবাই আমাদেরকে ট্যাগ করবে পাকিস্তানি হিসাবে, যে আমরা ওই জিন্নার আলাপে যাইতেছি। কিন্তু কোনোভাবে এইখানকার প্রান্তজনের কোন বাস্তবতায় মুসলমান কোন ঠেঙানি খাইয়া সে এই তার জমি জমা ছাইড়া একটা ইউটোপিয়ার ভিতরে চলে আসছে, রাজি হইলো? এই বাস্তবতাটাকে আমি দেখতেই রাজি হচ্ছি না। হাউ এটা কিভাবে সম্ভব হইতে পারে, তাই না? হ্যাঁ, মানে এই যে যারা মানে ট্যাগিং করতেছে যে এরা পাকিস্তানের লোক, পাকিস্তান পক্ষের লোক, তাহলে এই ট্যাগিংটা তাহলে আবুল মনসুর আহমদকে আমরা কি করবো কিনা, আবুল হাসিমকে করব, কিংবা আমরা যে কি বলে তাজউদ্দিনের ডায়েরি যে লিখছে, সেই ডায়েরি ধরে তাজউদ্দিনকেও করব? কথার কথা, তাজউদ্দিন তো সময় অনেক তরুণ, করব আমরা? ইভেন সোহরাওয়ার্দীদেরকেও কি আমরা এই ট্যাগিং করব? কিংবা মাওলানা আকরাম সাহেবকেও কি এই ট্যাগিং করব? ইতিহাস বিচ্যুত তো আমি বটেই, এবং ভাষানিকেও কি আমি করব? কারণ আমাদের ওখানকার যত ক্লাসিক্যাল ওই সময়কার রাইটার, তাদের কোথাও তারা বলতেছে না যে পাকিস্তান আন্দোলন আমার জন্য ভুল ছিল। কেউ কোথাও বলতেছে না। নো ওয়ান। আমাকে একটু দেখাও ভাই, আমার খুব ভালো লাগবে দেখলে, লিটারালি আমার খুব ভালো, আমি বুঝতে চাই। তো তাহলে কি আমি তাদেরকেও বলবো যে ওরা পাকিস্তানবাদী? তাহলে যে কাল্ট আমরা দাঁড় করাইছি শেখ মুজিবুর রহমানকে নিয়ে, তাহলে শেখ মুজিবকেও তো আমরা বলতে পারি যে পাকিস্তানবাদী। সমস্যা কি তাহলে? যদি ওদেরকে আমরা বলি, বা আমরা যখন 47 নিয়ে গণমানুষের কথা বলি, তখন আমাদেরকে যদি কেউ ট্যাগিং করে পাকিস্তানবাদী হিসেবে, তাহলে শেখ মুজিব কি দোষ করছে? তাকেও তো ট্যাগিং করা উচিত। পাকিস্তান দিবস পালন করার লোক, পাকিস্তান দিবসে বক্তৃতা দেওয়ার লোক না, তাহলে তাকেও আমরা পাকিস্তানবাদী বলি। সমস্যা কি? তো এইটাই যে আমি যদি আসলে ওই বেসিকের
পরে আর একটু না যুক্ত চাই, তাহলে একটু চুপ থাকো, আর নাইলে নাইলে ভিতরে ঢুকো ভিতরে ঢুকো, নাইলে মানে আমি এই জায়গায় আরেকটা বিষয়, ধরো আরিফ তুমি পাকিস্তান হওয়ার বিপক্ষের মানুষ, বা পাকিস্তান হওয়ার বিপক্ষে বলবো না, বলবো যে দেশ মানে ভারত ভাগ হয়েছে ভাগের বিপক্ষের মানুষ, আমি মনে করো ভাগের পক্ষের মানুষ, কথার কথা। কিন্তু এরকম বাইনারিতে আমি সবাইকে, কেউ বললেই তাকে আমি সবাইকে ভাগ করতে পারি না। তার বড় উদাহরণ মান্টো, লিটারেচার মান্টো। আমি রিসেন্টলি একটু মান্টো পড়তেছি, যদিও অন্য মান্টো লিটারেচার পড়তেছি না, মান্টোর থ্রোতে আমি আয়শা জালালের মাধ্যম দিয়ে মান্টোকে পড়তেছি। মান্টো তো একদম মানে 47-এর সন্তান, এবং সে তো খুব সফিস্টিকেটেড রাইটার, মানে রাইটার মাত্রই সফিস্টিকেটেড। আমি বলতে চাচ্ছি যারা ফিকশন লেখেন, ছোট গল্প লেখেন উপর, তারা খুবই সফিস্টিকেটেড, তারা সব কিছু খুব সেন্সিবিলিটি বা সেন্সিবল জায়গা থেকে দেখে। সে কিন্তু 47-এর পরে সে কিন্তু লাহোরে চলে আসতেছে, লাহোরে সে চলে আসতেছে। আবার 47-এর আগে বা 47 সময়ে সে যেসব খুন দেখতেছে, যেসব মারামারি দেখতেছে, তার হিন্দু বন্ধুরা, তার শিখ বন্ধুরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তার মুসলমান বন্ধুরা শিকার হচ্ছে, সে এগুলো নিয়ে ব্যাপকভাবে ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। এখন সে যখন এই পাশে ফিরে আসতেছে, তখন কি আমি বলবো যে সে পাকিস্তান হওয়ার পক্ষে ছিল জন্যই সে পাশে ফিরে আসতেছে? অথবা তার কাছের বন্ধু শহীদ, অথবা তার হিন্দু বন্ধু কৃষ্ণচন্দর যখন ওই পার থেকে যাচ্ছে, বা ইসমত চুগতাই সে যখন ওই পার থেকে যাচ্ছে, তখন কি আমি বলবো যে তারা ভাগ না হোক এটা চাইছে? এটাকে আমি বলতে পারবো? বলতে পারবো না। কারণ এটা শুধু হিস্ট্রিক্যাল ইভেন্টই শুধু না, এটা শুধু পলিটিক্যাল বয়ানের বিষয় না, এটা ইমোশনাল ব্যাপার, এর সাথে বহু কিছু যুক্ত। আমি একটা থাক বরাদ্দ দিয়ে আমি তোমাকে বলে দিলাম তুমি পাকিস্তানবাদী, আর আমাকে বলে দিলা আমি কি বলে ইন্ডিয়াবাদী। এটা বলা খুবই খুবই মানে শিশু সুলভ কথা। হ্যাঁ, মানে এবং ফাইন লাইনটা তো মনে হয় এইটাই যে ধরেন দেশভাগ একটা কমপ্লেক্স বিষয়, এখানে অনেক পজিশন আছে। মানে ওই যে আমি যে কথা বলি আগে একদিন কখন যেন বলতেছিলাম, দেশভাগ হলো এরকম, কি বলে রংপুরের বর্ডারের এই অংশে তখন পাকিস্তান ধরলাম নারকেল গাছ জন্মাইছে, কিন্তু নারকেল ফলটা কে পড়তেছে ইন্ডিয়ার মধ্যে, অথবা ইন্ডিয়াতে না কি বলে গাব গাছ জন্মাইছে, তার ডালগুলো এই পাশে বাংলাদেশের ছেলে পেলে বা পাকিস্তানের ছেলে পেলে ওই ডাল থেকে গাব পায়রা খাইতেছে। ইমোশনের জায়গা। আবার তুমি বর্গে একটা ভূখণ্ডের মধ্যে আসে জন্যই তুমি সেটার মধ্যে বা সেটা নিয়ে কথা বলতে জন্য তুমি তাকে হয় পাকিস্তানবাদী, নাহলে ভারতবাদী, নাহলে দেশভাগবাদী, এরকম বর্গে ভাগ করার কিছু নাই, সুযোগ নাই। কোনো কিছুকেই আসলে এইভাবে একদম লাল নীলে দেখা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখার সুযোগ কম। এবং আরো একটা বড় সমস্যা হইতেছে এখানকার, যে ধরেন যেটা মানে এই কালচারাল ন্যারেটিভের আলাপগুলা কখনো শেষ হয় না, এই কারণে এই যে বাংলাদেশের মানুষ প্রবলভাবে বাঙালি আবার প্রবলভাবে মুসলমান, এই দুই পরিচয়কে যখন তার মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়, তখনই তো আসলে ভারত এবং পাকিস্তান বর্গ তৈরি হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ আমাদের এখানেই পোস্টে কয়েকদিন আগে করে গেছেন হাসান রুবায়েত, যে ধরেন আমাদের বাংলাটা, আমরা তো পশ্চিমবঙ্গের বাংলা থেকে মারাত্মকভাবে অনুপ্রাণিত। শেষ পর্যন্ত পূর্ববঙ্গের মানুষের বয়ানে উনি দাবি করতেছেন একটা কোরআন অনুবাদ হয় নাই, এত কিছু হয়ে গেছে মানুষের বুঝার মতো ভাষায়। মানে অনেকগুলো সুন্দর উদাহরণ দিয়ে উনি দেখাইছেন যে যেই ভাষাটায় আমি কথা বলি সেই ভাষাটা কোরআনে নাই, আমরা বোঝার জন্য আবার আরেকজনের কাছে যাইতে হবে। বাংলাদেশের মানুষের কি নিজের ভাষায় কোরআনটা পড়ার যোগ্যতা হয় নাই? অর্থাৎ এই কালচারাল উপনিবেশ, ধরেন আমাদের মোল্লারা খুব বিরোধী ভারতের, কিন্তু এটা বুঝতে পারে না যে ভাষাটা নাই তার কাছে ভাষা নাই, লিটারালি তার কাছে ভাষা নাই। কি ভয়ঙ্কর একটা বিষয়, উপনিবেশ বিষয়টা এমন ভাবে কাজ করে। এবং আমরা বারবার এই যে ন্যারেটিভের কথাও হয়তো বড় বড় করে বলি, তো আসল সংকট নিরসনের ক্ষেত্রে আমাদের আগ্রহ নাই। মানে জসিমউদ্দিন যখন বলতেছে যে ওই যে কি বলে কলমিলতা তো নিশ্চয়ই ইয়াতে হয় না, দিল্লিতে হয় না, অথবা আমি যদি বলি কলমিলতা তো ওই যে সল্ট লেকে হয় না, কলমিলতা হয় ওই কি বলে ফরিদপুরের ওই জঙ্গলের ভিতরে, তাই না? কলমিলতা ফরিদপুরের জঙ্গলের ভিতরে হয়। তাহলে আমার লিটারেচারে কলমিলতা তো ওইভাবে উঠে আসে না। উঠে আসছে কি, জসিমউদ্দিন একটা উদাহরণ আনলাম সিম্পলি, কলমিলতা বা নুয়ে পড়েছে যে আবার একটা আছে না যে জায়নামাজের পিতার কোমল জায়নামাজের উদার জমিন আছে না, তো এই পিতার কোমল জায়নামাজের উদার জমিন, পিতার কোমল জায়নামাজ তো এখানকার শব্দ, তাই না? জায়নামাজ তো এখানকার শব্দ, কিন্তু আমরা কি এই শব্দবন্ধ দিয়ে বা এখানকার এই ভাষা দিয়ে
আমরা কি আসলে কি লিটারেচার রচনা করতেছি কি? করতেছি না তো। যখনই আমরা এই আমার এখানকার ভাষা দিচ্ছি তখন এটা একটা কোটেশন দিয়ে দিচ্ছি, সিম্পলি একটা কোটেশন দিয়ে দিচ্ছি। সেই কোটেশন মানে সেটাই কোটেশন হওয়ার কথা ছিল কি? কথা ছিল না। স্বাধীনতা কিসের স্বাধীনতা হইলো? তাহলে কিসের স্বাধীনতা হইলো? শুধু তাই না, আমি একটা ক্রিটিকের জায়গায় আমি এটা বলবো, সেটা খুবই মানে হয়তো আমার কাছে গর্হিত হবে, অনেক আমার বাম বন্ধুরা বা আমার ইভেন আমার ইসলামিক বন্ধুরা খুব অপছন্দ করবেন। সেগুলো আমরা যখন চিলেকোঠার সিপাহি পড়তে যাই আখতারুজ্জামান ইলিয়াসের, ইটস এ অসাধারণ একটা উপন্যাস। সেখানে উনি যখন পুরান ঢাকার ডায়লগগুলো আনতেছেন, হুমিন্দির পুত্তর মায়ের কি বলে 250-এর উপর খাড়ায় হোগা মারা দিছিলি তোর কোন ব্যাপারে, তখন ওই ল্যাঙ্গুয়েজটাকে উনি কিন্তু কোটেশন আকারে আনতেছেন। মানে এটা আমাদের ভাষা না, না এটা আমাদের ভাষা না। উনি মানে ওই সেই ট্রেন্ডি প্রমিত বা বাংলা একাডেমির যে ভাষার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডকে মূল ভাষা রাখা এটাকে আমাদের একটা বর্গে ফেলায় দিচ্ছে। এটা আমি মনে করি হাসান রুবায়েত যদি ক্রিটিক করে থাকে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা অ্যাপ্রিসিয়েবল। যদিও উনরা আরো ভালো জানেন, উনরা লিটারেচারের ছাত্র, আমি তো লিটারেচারের ছাত্র না। এবং আলটিমেটলি আমরা যখন লিবার্টিরে বা ফ্রিডম রে বুঝতে চাইবো তখন এটা সবার হইতে হবে। সবার হইতে হইলে এই শুধুমাত্র বয়ান সর্বস্ব, যেইখানে হচ্ছে যে আওয়ামী লীগের কালচারাল ন্যারেটিভের ভিতরে যে আমরা বারবার ঢুকে যাই, বয়ান সর্বস্ব ন্যারেটিভে, এই কোনো একটু পাকিস্তানি হয়ে গেল কিনা বা এই দিল্লি হয়ে গেল কিনা, এই বয়ানের ভিতরে যদি আমরা বারবার থেকে যাই তাহলে আসলে জুলাই কেন হেরে যাচ্ছে সেই প্রশ্ন তুলি, হবে না তো। মানে আলটিমেটলি ওই যে আমাদের মনোজগতে যে একটা শক বাইধা দিছে, মনোজগতে আওয়ামী লীগ একটা শক বাইধা দেওয়া হয়েছে যে এই শকের মধ্যে তোরা থাকিস, কিন্তু এই শকের তো একটা বাইরে গেলি আইদার তুই হয়ে যাবি পাকিস্তানি, অথবা মানে প্রো পাকিস্তানি হয়ে যাবি, অথবা তুই দিল্লি রিয়া হয়ে যাবে। এই শকেরতে বাইরে বেড়া, এরকম যদি আমার কথা হলো শক কি, শকটা কোথায়, কিসের শক, তাই না? আমার তো শকের দরকার নাই এখানে। ওই যে সেই একই কথা যে আমি হাঁটুর উপরে আমার লুঙ্গি উঁচা করতে করতে বানতে বানতে হাঁটুর উপরে আমার লুঙ্গি থাকুক না, এই লুঙ্গি থাকুক, এই লুঙ্গিটা হালকা একটু নিচে নেমে আমি নামাজ পড়তে যাবো, কোনো সমস্যা, আমি কোনো সমস্যা দেখি না, আমার কাছে কোনো সমস্যা নেই। এইটাই আমার ভাষা, এটাই আমার কালচার, আমি এটাকেই দেখতে চাই। মানে এখানে আমাদের এখানে আমি মিলাদ পড়াচ্ছি, মিলাদের ওটা আরবি ভাষা না ফার্সি ভাষা, এটা কিন্তু যে মিলাদ মানে যে মিলাদের অংশগ্রহণ, সে কিন্তু এটা জানে না, ম্যাটারও করে না, সেটা তার কাছে ম্যাটারও করে না এটা আরবি নাকি উর্দু নাকি ফার্সি। সে বালাগাল উলাবি কামালি যারা মিলাদ শুনতে যায়, কথার কথা যে ওই ভদ্রলোক মিলাদ শুনতে যায়, সে কি জানে যে এটা ফার্সি ভাষার নাকি? তার কাছে এটা ইবাদতের মতো, ওই শব্দবন্ধু ইবাদত হয়ে উঠছে তার কাছে, তাই না? ওটা তার কাছে আমল হয়ে উঠছে, সুতরাং সে তো এটা যাবে। এখন এটাকে যদি আমি একটা বর্গ করি যে এটা বললে কিন্তু এটা আরবি হয়ে যাচ্ছে, সুতরাং মরুর দেশে যাওয়া যাবে না আমাদের। এটা তো এখানের মানুষ এটা নেয় না, এটা নিতে পারে না। আমি এইভাবে ভাষার প্রশ্নে এইভাবে ডিল করতে আগ্রহী। ঠিক আছে, আপনার সাথে আলাপ আসলে সহজে শেষ হবে না। ছোট একটা জায়গা দিয়ে আমাদেরকে যেহেতু একটা সীমার মধ্যে থাকতে হয়, ছোট একটা লাস্ট প্রশ্ন দিয়ে ওখানে শেষ করব। সেটার আগে একটু থিসিস আছে আমার, সেটা হচ্ছে মাজার প্রশ্ন। আমি তো মোটামুটি যেই আসতেছে তাকেই প্রশ্ন করতেছি যে জুলাইয়ের পরে অনেক মাজার ভাঙাভাঙি হইতেছে, সেখানের পজিশন কি? কিন্তু আপনারা আমি এত সহজে ছেড়ে দিব না, কারণ আমি নিজেই এই প্রশ্নটা নিজে একটা উত্তর খোঁজার চেষ্টা করছি যে আচ্ছা আমি এখানকার মানুষ মাজার প্রশ্নে কেন ক্রিটিক্যাল সেটাকে একটু বোঝার চেষ্টা করি, মাজার কেন গুরুত্বপূর্ণ সেটাকে একটু বোঝার চেষ্টা করি। তো আমি দেখতে পাইছি যে এখানে মানুষ মাজার সম্পর্কে ক্রিটিক্যাল হইতেছে। এখন ইসলাম যে সুরতটা নিছে সারা বিশ্বব্যাপী এবং বাংলা অঞ্চলেও, সেইখানে একটা পজিশন নেয় মাজার প্রশ্নে। একটা উস্কানি থাকতে পারে, কিন্তু এজ এ হোল তার তো একটা গ্রোস জায়গা আছে। তার বিপরীতে আবার এখানে যে মাজারগুলো আছে, সেই মাজারগুলোর একটা শক্তিশালী দার্শনিক জায়গা আছে। যেমন করে আমরা যদি ইটন হইয়াও আসি বা পরবর্তী তাত্ত্বিকদেরকেও আসি, যে এইখানে ধরেন একটা জায়গায় একটা লাইট আছে, একটা পতাকা আছে, আমরা জানি ওই জায়গাটা হইতেছে যে মুসাফির সে ওখানে রাত কাটাতে পারবে, এখানে কিছুটা খাদ্যের বন্দোবস্ত আছে, ওখানে একটা মানে ওর মতো করে একটা আয়োজন আছে ওর জন্য। তাহলে এই প্রতীক হিসেবে এখানে মাজার গড়ে উঠছে, মানে এসআই তার ইবাদতীয় আর কি, সামাজিক এসেন্স থেকে বলতেছি আর কি, তার চর্চার জায়গা, সে বিভিন্ন তত্ত্বায়নের জায়গা, মানে তত্ত্বায়ন বলতে আসলে গুরু তত্ত্ব না, যেমন আপনি ইনসালুল কামিলের কথা বলতেছেন, সে তার জীবনটা কিভাবে যাপন করবে সেটা বোঝাপড়ার জন্য তার একজন লোককে ধরতে হচ্ছে, যেটা ধরেন এখানকার এক ধরনের ইসলাম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এটা আছে, আজকে হয়তো এখানে একটা কম বেশি একটা জায়গা আছে, কিন্তু আবার এটাও তো সত্য যে এখানে অনেক শক্তিশালী মাজারগুলা তার নিজস্ব দর্শন নিয়ে যেমন থাকে, এখানে আবার অনেকগুলো ভুইফোর সংগঠনও গড়ে উঠছে, যে হয়তো খুব শক্তিশালী তত্ত্বায়নের ভিতরে নাই, সে হয়তো অনেক এমন কার্যকলাপ করতেছে যেটা সে খুব শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারে না। সেইটার সাথে আবার মানুষের এক ধরনের সাংঘর্ষিক জায়গা আছে। সবকিছু মিলায়া তাইলে এই পজিশনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়?
আচ্ছা, ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এটার অ্যান্সার আসলে খোঁজার জরুরত আছে, যদিও মানে অ্যান্সার তো আমরা বের করতে পারবো না, এটা যারা রাষ্ট্র কাঠামোর অংশ তারাই হতে পারবে। মাজার ভাঙা, তারপর মাজার নিয়ে নানা রকম আলাপ টালাপ তো আমাদের সমাজে জারি আছে। জুলাইয়ের পরে আমরা হঠাৎ করে দেখলাম যে প্রায় 80 থেকে 103টা বা 6টা মাজার ভাঙা হইল। কোনো সন্দেহ নাই এটা কোনো ভালো কাজ হয় নাই। আমার এই জায়গায় প্রথমে এই প্রশ্নগুলো আসে নাই, কিন্তু কিছুদিন পরে প্রশ্নগুলো আসছে যে মাজারগুলো আসলে কোথায় কোথায় ভাঙা আছে। তার আগে আমার জানা দরকার যে বাংলাদেশে মাজারের সংখ্যা সবচেয়ে বেশি কোথায়। চিটাগংয়ের আমি যতদূর নিউজ জানি, সীতাকুণ্ডতে একটা মাজার ভাঙতে কিছু লোকজন আসছিল, পরে ওখানকার লোকজন এমন দৌড়ানি দিয়েছে আশপাশে আসে না আর। এবং আমি এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি আমি ওরিয়েন্টেশনটা লোক থেকে। কেন করছি? কারণ আমি ধারণাই করছি আমি ওরিয়েন্টেশনের যে বলবে সে বেশ বাড়ায় বলবে, তো সে তাহলে বাড়ায় এতটুকু পর্যন্ত বাড়াইতে পারছে। এবার আসি সিলেট, সেটা বাংলাদেশের একটা বড় মাজারের একটা বড় হাব। সেখানে সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি দিকেই শাহপরানের মাজারে কিছু লোকজন গেছিল, সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক হয়েছে। পরে ওখানকার প্রশাসন আর্মি টার্মি গিয়ে ওটা সমাধান করছে। এই কথার অর্থ হচ্ছে সেখানে ব্যাপক রেজিস্ট্যান্সের শিকার হয়েছে তারা, মানে প্রতিরোধের শিকার হয়েছে। তাহলে মাজারটা ভাঙলো কোথায়? 80টা বা 106টা যে মাজার ভাঙা হয়েছে, নিশ্চয়ই অবশ্যই ভাঙা হয়েছে, এটা আমরা দেখছি, লাইভ দেখছি, ভিডিও দেখছি। প্রথম কথা হলো এই জায়গাগুলোতে মাজার ভাঙা হইলো না কেন? বড় প্রশ্ন, এই জায়গায় মাজার ভাঙা হইলো না কেন? আমরা যে প্রায়শই হুজুরদেরকে দায় দেই, যে হুজুরদের দায় নাই সে কথা বলবো না, কিন্তু আমাদের প্রায়শই মুখস্থটা দায় আছে হুজুরদের কারণে, এই সালাফি হুজুরদের কারণে মাজারগুলো ভাঙা হচ্ছে, বা তাদের উৎপাদিত বয়ান ধরে ধরে মাজারটা ভাঙা হচ্ছে। তাহলে চট্টগ্রামের বাংলাদেশের দেওবন্দি মাদ্রাসার সবচেয়ে বড় হাব হলো চট্টগ্রাম। কোনটা সেটা? 8,000 সবচেয়ে বড় হাব। এখান থেকে চিন্তা উৎপাদন হয়, এখান থেকে বাংলাদেশের রিলিজিয়াস দেওবন্দি ঘরানার এই আলেমদের মধ্যে বাংলাদেশ রিলিজিয়াস থিঙ্কিং উৎপাদিত হয়, ন্যারেটিভ উৎপাদিত হয়। তার বগলে মাজার না, শুধু আমরা মন্দিরও দেখব। তার বগলে আমরা শুধু মাজার না, মন্দিরও দেখব। তার বগলে কি মাজার আছে? মাঝভান্ডার দরবার শরীফ, কিন্তু তার বগলেই। সেখানে কি একটা পড়ছে? বুঝলাম মাঝভান্ডার খুব প্রভাবশালী বাংলাদেশের, এবং সেখানে প্রচুর ধনবানরা আছে, প্রচুর প্রশাসনের লোকরা আছে, সেখানে তারা কিছু করতে পারে না। তাহলে চট্টগ্রাম জুড়ে অসংখ্য ছোট ছোট মাজার আছে, মধু বাবার মাজার, এই মাজার, সেই মাজার, অসংখ্য ছোট ছোট রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন সহ মাজার আছে। একটাতে তো টোকা পড়লো না, কেন পড়লো না? এটা একটা ব্যাপার। সেম থিং, সেম আলাপ সিলেটের জন্য। তাহলে সেই জায়গাগুলোতে মাজার অ্যাটাক হলো না। তাহলে আমি কি বলবো যে ওখানকার যে লোকরা তারা অর্থবিত্তশালী, ওখানকার লোকজন কম মুসলমান? ওখানকার লোকজন কি কম মুসলমান, এটাও কি আমরা বলবো? তাই কি বলবো আমরা? আমরা আসলে তা বলতে পারি না। কারণ হচ্ছে ওরা ওই জায়গাগুলোতে আমাদের যে মুরব্বীরা আসছেন, যে দরবেশরা আসছেন, যে পীররা আসছেন, যে মাশায়েখরা আসছেন, যে অলিরা আসছেন, সেই অলিরা ওখানে বছরের পর বছর, যুগের পর যুগ তারা ওটাকে নার্সার করছেন। ওখানকার মানুষের সাথে তারা মিশছেন। আমরা যদি তার বড় উদাহরণ দেখি, সবচেয়ে বড় উদাহরণ পাবো শিলবংশীয় বলতে যারা সাধারণত নাপিত, এরাই তো শিলবংশীয়। রমেশ শীল, উনি একজন মাঝভান্ডার দরবার শরীফের একজন বড় কথক, ডেসক্রাইবার যাকে বলে, কথক বলতে ডেসক্রাইবার। এরকম প্রান্তিক মানুষের কাছে এইসব পীর মাশায়েখরা, অলি দরবেশরা তারা বারবার গেছে, ওখানকার রুট লেভেলে তারা গেছে, সেখানে কথা কইছে, সেখানে খাইছে, সেখানে ঘুমাইছে, সেখানে গোসল করছে, সেখানে হাঁকছে, মুছছে। মানে কি, তারা জনপরিসরের সাথে ছিল। তারা ইউটোপিয়ান কিছু ওখানে আয়না দেয়নি, হঠাৎ করে সেখানে ইউটোপিয়ান একটা কিছু বসায় দেয়নি। তাহলে ওখানকার মানুষের দৈনন্দিন জীবনের সাথে এসব সুফি মাশায়েখরা ছিল। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এটা হলো মেইন পয়েন্ট। এখানে অর্থবিত্ত খুব একটা গুরুত্বপূর্ণ না, যে ওখানে হ্যাঁ আওয়ামী লীগের হেডোমালা লোক ওটার সঙ্গে আছে, বা বিএনপির হেডোমালা লোক ওখানে আছে, কিংবা বড় সচিব ওটার সঙ্গে যুক্ত আছে, এটা মূল কারণ না। মূল কারণ হলো ওখানকার একজন দাদি তার নাতিকে, মানে ছেলের ছেলেকে অথবা মেয়ের ছেলেকে ছোটবেলা থেকেই বলে আসছে, ঠিক আছে তুই মধু বাবার মাজারে যেয়ে মোমবাতিটা দিয়া ওখান থেকে যদি একটু তবারক দেয় বা একটু দানাদার দিয়ে খায়টা চলে আইস। ও হয়তো দানাদার খাওয়ার লোভে ওখানে গেছে,
মোমবাতিটা দিছে যে দাদি দিছে বা দাদাই দিছে, মোমবাতিটা দিয়ে আসি, দানাদার তো পাবো, হয়তো দানাদার খাওয়ার লোভে গেছে, কিন্তু ও যে কালচারালি এটার সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়ে সে যখন নানা রকম টেক্সট পাচ্ছে, এই যে আমরা বলি যে সালাফি টেক্সট, ওহাবি টেক্সট, নজদি টেক্সট, এই টেক্সটগুলো তার সামনে আসতেছে না অমন না, তার সামনেও আসতেছে, কিন্তু সেই টেক্সট ধরে টেক্সটের বয়ানের উপর বেস কইরা অথবা নানা রকম মৌলানা এগুলো শিরক বিদাত এগুলো বয়ান কইরা সে যে ওইটা কিন্তু ভাঙতে যাচ্ছে না। কেননা ওখানকার ওই আখড়া বা ওখানকার ওই দরবার অথবা ওখানকার ওই পীর বা মাশায়েখ বা মৌলভী সে বহু বছর ধরে এইসব সাধারণ পিপলের সাথে নার্সার করে আসছে। সে ওখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো প্লেয়ার হয় নাই। আমার এই ঘরের মধ্যে তুই আছো, আমি আছি, তারপর আমার ছেলে আছে, আমার ভাইস্তা আছে, আমার ওয়াইফ আছে, তুই আমার ধরে নিলাম তুই আমার চাস্তো ভাই বা তুই আমার কি বলে ভাগ্নে বা তুই আমার ভাতিজা, তুই আমার সঙ্গে আছিস। হঠাৎ করে অজানা একজন যদি মাঝখানে এসে আমার এখানে হঠাৎ করে হাজির হয়, যার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তখন কি ঘটনা ঘটতে পারে? আমি ভাই ওকে কিন্তু সহজে নিব না, কোনো না কোনোভাবে আমি তাকে এটা ইয়া করব। এখন এই যে বিভিন্ন জায়গায় যে প্রান্তিক জায়গাগুলোতে যে মাজার ভাঙা হলো, সেই জায়গাগুলোতে এটা কোনো কারণ কিনা আমি জানি না, কিন্তু এটা কারণ হইতে পারে যে তারা ওখানে ইউটোপিয়ান, তারা ওখানে বহু বছরের যে মানুষের সাথে যে যোগাযোগ, মানে রেজিস্ট্যান্স যদি না গড়ে ওঠে তাহলে তো সমাজতাত্ত্বিকভাবেই বলা যায় যে কি এটা কিভাবে তাহলে তুমি মাজার করছো কেন? মানে মাজার একটা করে ফেলা তো খুব একটা এমন না যে আমি চাইলে আজকে একটা বসায় ফেলতে পারি। ব্যাপারটা তো লাল সালু পড়লে এরকম মনে হতে পারে, লাল সালু তো ওইরকমই, কারণ আমরা যারা একদম লিটারাল টেক্সটেই তো জানি যে আপনি তরিকাবদ্ধ হইলে তা আপনি তো মাজার সরাসরি প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনি সেটার একটা শাখা করতে পারবেন। একটা মাজার তৈরি করতে হলে আপনাকে তাত্ত্বিক ডিফারেন্স করতে হবে ওর সাথে, যে আমি আপনাকে ছাড়লাম, আমি হলাম এখন আরেকটা লিনিয়েজ তৈরি করতেছি। সো এইখানে যে যা হইতেছে, আই এম নট সেইং দ্যাট এটা সব এরকম, কিন্তু এই এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা যে আমি আসলে মাজারটাকে বাঁচানোর লোকও না, এইখানে সেই রক্ষা করবে যে এটার সাথে যুক্ত। আমার আজকে গান ভালো লাগে, মাজার ওইটা করতেছে, আমার পছন্দের অনুষঙ্গগুলো ও করতেছে দেখে তো মাজারের পক্ষে আমি দাঁড়াইতেছি এজ এ হোল। মাজারটা তো আমি ভালোবাসি না আসলে, না, যদি আমি ভালোবাসি অথবা যে ভালোবাসে সেই এটাকে প্রোটেক্ট করবে। এইটাই হলো বিবর্তনের নিয়ম ইয়া করার জন্য। না হলে মানে আমি যদি একটা দর্শনের কাছে পরাজিত হই, তাহলে সেই পরাজয়টা আমার জয়ী হইতে হবে আমার দর্শনের মাধ্যমে। আমি আসলে প্রগতিশীলের কাছে কান্নাকাটি কইরা প্রগতিশীলরা কি হয়ে গেল বলে আসলে মনে হয় না। ধরেন দিল্লিতে এত বড় মাজার বা পাকিস্তানে একেবারে এরকম কনফ্লিক্টিং জোনগুলোর পরেও প্রতি বছর যে এত বড় বড় উরসগুলো হইতেছে, এমনকি বাংলাদেশেও আমরা তো জানি যে বিভিন্ন জরিপ বলে যে 3 থেকে 4 কোটি মানুষ মাজারের সাথে যুক্ত। এখনো বলে নাকি সবচেয়ে বড় সিস্টেমেটিক গ্রুপ এই সুন্নিরাই। এখনো সিস্টেমেটিক গ্রুপ সবচেয়ে সুন্নিরাই। তাইলে এখানে মানে আমি আরেকটা উদাহরণ দিই। আমি ওই সময় আমি খোঁজ দিচ্ছিলাম যে একজন আমার বলতেছিল যে ভাই ওই কি বলে ওই রসুল ভাই, মানে ভদ্রলোকের নাম রসুল ভাই বৃহস্পতিবার রবিবারে মাজারে গান শুনতে যায়, ওই লোক শুক্রবার জুম্মার নামাজ পড়ে ওই লোক মাজার ভাঙতে গেছে। মানে এটা কিভাবে হচ্ছে? এই কথার অর্থ হচ্ছে যে ওই রসুল বহু বছরের সন্তান না। রসুল ভাই, যে রসুল বলতে আমি ওই লোকের নাম রসুল আর কি, রসুল ভাই বহু বছরের সন্তান না। সে হঠাৎ করে তার মাজারকে ভালো লাগতেছে, হঠাৎ করে হয়তো গানের কারণে বা নানা কারণে হয়তো তার ভালো লাগতেছে, কিন্তু পাশ থেকে যখন আরেকজন উস্কাই দিচ্ছে তখন সে আবার কিন্তু লাভ দিয়ে পড়তেছে। এই কথার অর্থ হচ্ছে যে আমার যে ওখানে প্রতিষ্ঠানটা গড়ে উঠলো, সেই প্রতিষ্ঠানটা বহু বছর ধরে নার্সারের ফলে হয় নাই। মানে এখানকার ম্যাচ পিপলের সাথে আমার যোগাযোগ কম হয়েছে, আমি ম্যাচ পিপলের সাথে অনেক দূরে আছি। এখন এখানে আমি তার মানে দায়ভারটা শুধু ওই খানকা বা ওই ঘরকে আমি দিচ্ছি না, আমি দিতে চাচ্ছিও না, সেখানে তাদের এরকম ভুল আছে। এর পাশাপাশি ইকোনমিক্যাল জায়গাটাও কিন্তু দেখতে হবে। মাজারের সাথে কিন্তু নানান দান খয়রাত এগুলোর ব্যাপার স্যাপার থাকে। যখন রেজিম চেঞ্জ হয়, যে কোনো রেজিমই যখন চেঞ্জ হয়, তখন কিন্তু দান খয়রাতের ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু অনেক বিষয় আসা এসে দাঁড়ায়। তো সেরকম জায়গাগুলো থেকে তো মাজার ভাঙাভাঙি হয়েছে, সেরকম নিউজও তো আমাদের কাছে আছে যে এটা ভেঙে ফেলাইলাম, সেখানের যে নতুন পীর সেই পীরকে সরানোর জন্য। এরকম ঘটনা বরিশালে ভোলার দিকে বরগুনার দিকে আমরা যেটা দেখছি, এই ঘটনা ঘটছে। কিন্তু বেসিক্যালি ওখানকার যে পীর ছিল সে আওয়ামী ওরিয়েন্টেশনের সাথে ব্যাপকভাবে যুক্ত। সে ওখান থেকে সে তার ছাড়বে না, খিলাফত ছাড়বে না, অন্য কারো দিবে না,
ঘটনাটা এরকম ঘটছে, কিন্তু এটা একটা উদাহরণ, এরকম উদাহরণ সব আছে তা না। আবার সেই মাজারগুলো ভেঙে ফেলতে হবে সে কথা আমি বলছি না, আমি জাস্ট তত্ত্বায়ন করতেছি যে আমাদের মাজারের যে পীররা আছেন বা সুফিরা আছেন বা দরবেশরা আছেন, অলিরা আছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার জায়গা থেকে মনে করি যে ইনাদেরকে ম্যাস পিপলের সাথে কানেক্টিভ হইতে হবে। তারা যেন ক্ষমতার বলয়ের মধ্যে ঢুকে না থাকে, তারা যেন কি বলে শুধু অর্থবিত্তের দিকে তাকায়া একটা জালিমের পকেটভুক্ত না হয়। তাদেরকে মজলুমের সাথে আসার জরুরত আছে। সে হ্যাঁ, তাকে যখন ভাঙতে আসছে তখন অবশ্যই সে মজলুম, কিন্তু যারা ভাঙতে আসছে তারাও কিন্তু কিছুদিন আগে মজলুমই ছিল। তো তাদের ভাষা কি আমি আদৌ শুনছি? আমি তার কাছে কি গেছি? আমি তো যাই নাই, আমার তো যাইতে হবে তার কাছে, তাই তো? মানে আমাদের যে ক্লাসিক্যাল সুফিরা, তাদের যদি হিস্ট্রি আমরা পড়ি, সেই যে ইয়ার কি বলে বা আমাদের শাহজালাল ইয়েমেনি, উনি ওখানে আসছেন, আইসা উনি জয় করছেন, জয় করে তিনি ক্ষমতায় যান নাই। ক্ষমতায় যাওয়ার তার সুযোগ ছিল কিনা? কিন্তু যায় নাই। সে কি করছে? ওখানে মানুষ আসছে, গল্প গুজব করছে, খাই দাই করছে, তো গেছে নাকি ভাই? আচ্ছা, তো সেই জায়গা থেকে সে কিন্তু মানে সে ক্ষমতার সাথে যুক্ত হয় নাই, সিম্পলি সে ক্ষমতার সাথে যুক্ত হয় নাই। তো ক্ষমতার সাথে যদি যুক্ত না হওয়া যায় তখনই তো ম্যাস পিপলের সাথে যাওয়া যায়। কিন্তু আমাদের এখানকার লাস্ট 15 বছর বা 20 বছর অথবা 30 বছরে আমরা দেখলাম আমাদের যে সুন্নি অন্টোলজির যে মুরব্বীরা, যেসব মুরব্বীদেরকে আমরা রেসপেক্ট করি, বিভিন্ন দরবার ঘরের যেসব ওস্তাদরা আছেন, তারা খুবই জ্ঞানীগুণী, কিন্তু সম্ভবত ওনারা মজলুম চিনতে পারেননি। এটা আমাদের খুব আক্ষেপের জায়গা। সেদিন একটা চট্টগ্রামের একটা প্রোগ্রামে আমি ছিলাম, সেই প্রোগ্রামে একটা চট্টগ্রাম ভার্সিটির একটা ছেলে, তারা ঐতিহ্যগতভাবেই ইয়ার কি বলে মাইজভান্ডার দরবার শরীফের ঐতিহ্যগতভাবেই তারা ভক্ত, এবং সে নিজেও মাইজভান্ডার দরবার শরীফের ভক্ত। সেখানে আলাপ হচ্ছে, সে সিম্পলি নাম ধরে ধরে সেখানে ওই কি বলে ওই মুরব্বীদের কথা বলতেছে, আপনারা তো পকেটভুক্ত ছিলেন, আপনারা আমাদের ভাষা বোঝেন নাই, আপনারা এখানকার মানুষ কি চাইছে সেটার ভাষা আপনারা বোঝেন নাই, এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমি দেখতেছিলাম যে ওখানকার মুরব্বীদের চোখ লাল হয়ে যাচ্ছে, মানে চেহারা লাল হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে আমাদের এই মুরব্বীরা যেন মাজলুমের ভাষা বোঝেন। না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ধরেন আমরা আমাদের প্রশ্নে ক্রিটিক্যাল, আমরা সালাফিদের প্রশ্নে ক্রিটিক্যাল, আমাদের বলতে আমি প্রোগ্রেসিভ জনরের কথা বলতেছি। কিন্তু সুফির প্রশ্ন আসলে আমি তার একটা রুগ্ন মানুষ হিসেবে দেখতে চাই, কিন্তু সুফির অন্টোলজিতে আমরা যতটুকু ঘুরছি সেটা তো এরকম না, এটা তো খুব বলিষ্ঠ, বলশালী। ও যখন দুইটা কথা বলে বাকি কেউ এখানে দাঁড়াতে পারে না। এখনো পর্যন্ত আমরা যখন এই সুফি অন্টোলজির একটা টেক্সটকে হাজির করি, আনপ্যারালালি এটা ওয়ার্ক করে। হ্যাঁ, তো তাহলে এত শক্তিমত্তা নিয়ে সে তার, আমি তো আমার এলিটিস্ট পজিশন থেকে বলতেছি, প্রান্তিকতার বিষয় তো আমি হয়তো বুঝিও না, আমার পজিশন থেকে আমি ডিল করতে পারতেছি সমাজের সাথে এই টেক্সট নিয়ে, তাহলে ও পারবে না কেন? তাহলে ওই প্রান্তিক মানুষের সাথে যারা আমরা সাবলটন বলি বা অমুক বলি, তার সাথে সে কেন ডিল করতে পারবে না, তাই না? এরকম তো অনেক উদাহরণ আছে, একটা না অসংখ্য উদাহরণ আছে, বাংলাদেশেই না শুধু, ওয়েস্ট মানে যে সানুসি তরিকার কথা আমি বারবার বলি, আমাদের এই যে পাগলাই ধুম মানে শেরপুরের কথা বলি, এগুলো তো তারা তো প্রান্তিক মানুষের সঙ্গে ডিল করেই তারা মানে এক একজন সুফি হয়ে উঠছেন, এক একজন পীর হয়ে উঠছেন। সো সবচেয়ে বড় উদাহরণ তো ফকির সন্ন্যাসী বিদ্রোহ আমাদের সামনে হাজির আছে, তাই না? সো আমি কেন আজকে এত গৌরবোজ্জ্বল হিস্ট্রি থাকতে, আমাদের মুরব্বীদের হিস্ট্রি থাকতে, আমি কেন আজকে পকেটজাত হব? পয়সার জন্য? শুধু পয়সার জন্য? পয়সা তো আরো নানাভাবেই তৈরি করা যায়। পয়সার জন্য যদি পকেটজাত হইতে যায় তাহলে তো মুশকিল। হ্যাঁ, এটা তো কোনো মানে সলিউশনই হলো। তাহলে তো দিন শেষে একটা পর্যায়ে গিয়ে আপনারা আস্তে আস্তে বিলীন হইতে থাকবেন, দিন শেষে বিলীন হতে থাকবেন। কিন্তু আমরা চাই না যে আপনারা মানে বিলীন হবেন কেন, আমরা তো আপনাদের সঙ্গে আছি, বা অথবা আপনারা আমাদেরকে তো পাচ্ছেন, তো আপনারা কেন এরকম একটা জায়গায় চলে যাবেন, মানে অপান্ত জায়গায় চলে যাবেন? আপনার সাথে আসলে এই আলাপ সহজে শেষ হবে না, আমরা নিশ্চয়ই সামনে আবার কোনোদিন শুধু এই বিষয়টা নিয়ে আলাদাভাবে আলাপ করবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে আরিফ, থ্যাংক ইউ।